অয়ন মিতুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে একটা শপে এসেছে। শপের ছেলেটাকে এটা ওটা দিতে বলছে। কেনা শেষ আবার চেক করে দেখছে সব কিছু নিয়েছে কিনা। কারো গম্ভীর কণ্ঠস্বর কানে পৌঁছাতেই মাথা ঘুরিয়ে তাকায় অয়ন। অয়নের ঠিক পাশে দাঁড়িয়ে আছেন মিতুর আব্বু। ওনার অপর পাশে দাঁড়িয়ে আছে দুইটা ছেলে, হাতির মতো শরীর এক একজনের। অয়ন মিতুর আব্বুর দিকে তাকায়। আহিয়ান ঠিকই বলে, মিতুদের বংশ পালোয়ানের বংশ। এক একটা শরীরে 200 কেজি মাংস হবে। অয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিতুর আব্বু ব্রু কুঁচকে তাকান অয়নের দিকে। অয়ন ভয়ে কয়েকবার শুকনো ডোক গিলে। প্রথমে ভেবেছিল মিতুর আব্বু তাকে চিনে ফেলেছে, পরে আবার ভাবলো চিনবে কীভাবে, সে তো মেয়ে সেজে বোরকাওয়ালি হয়ে গিয়েছিল। অয়ন সবে ছেলেটাকে টাকা দিয়ে চলে আসতে যাবে, এমন সময় মিতুর আব্বু অয়নের কাঁধে হাত রাখেন। মিতুর আব্বু চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছেন অয়নের দিকে। অয়নের হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহকে ডাকছে। মিতুর আব্বু যেন তাকে চিনতে না পারেন। মিতুর আব্বু গম্ভীর কণ্ঠে বলে ওঠেন অয়নকে, আমাকে একটা সাহায্য করবে বাবা? অয়ন ভাবছে মনে মনে এটা তো ভালো কথা, এখন মুখ করে বলার কি আছে। অয়ন একটু চিন্তামুক্ত হলো। না, মিতুর আব্বু অয়নকে চিনতে পারেনি। অয়ন ভয়ে ভয়ে উত্তর দেয়, কি সাহায্য আঙ্কেল, বলুন, অবশ্যই করব। এই এলাকায় একটা ছেলে আছে, অলিউর রহমান অয়ন, তুমি কি তাকে চেনো? আমাকে বলতে পারবে তার বাড়িটা কোন দিকে? অয়ন এবার বুঝতে পারে এরা তাকেই খুঁজতে এসেছে। এই 3 হাতি সাইজের লোক যদি একবার অয়নকে ধরে তাহলে তো জায়গায় খেল খতম। এসব ভাবতে অয়নের চোখের সামনে একটা দৃশ্য ফুটে ওঠে। মিতুর আব্বু অয়নকে মাথার উপর তুলে সেই লেভেলের এক আছাড় মেরেছেন। অয়ন চিৎকার দিয়ে উঠেছে। মিতুর আব্বু বলতে পারলেন না অয়ন এমন কেন করলো। তোমার কি হলো ছেলে, এভাবে চিৎকার করে উঠলে যে? না, কিছু হয়নি, আমি তাকে চিনি না, কিন্তু ছেলেটাকে কেন খুঁজছেন আঙ্কেল? ওই হারামির বাচ্চাই আমার ভোলাবালা মেয়েকে বিয়ের আসর থেকে বাগিয়ে নিয়ে গেছে। একবার ছেলেটাকে হাতের কাছে পাই, কেটে কুচি কুচি করে স্যুপ বানিয়ে খাবো। মিতুর আব্বুর কথা শুনে অয়নের অন্তরাত্মা কেঁপে উঠেছে। কথাগুলো বলার সময় মিতুর আব্বুর মুখের রিয়াকশন দেখে অয়নের মনে হচ্ছিল তিনি যাকে খুঁজছেন সে যে অয়ন, এটা জানলে এখনই মাটিতে পুঁতে ফেলতেন। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বয়ের চোটে কাপড় চোপড়ে হিসু করে দিবে। অয়ন চলে যেতে চাইছিল, বয়ে পা নাড়াতে পারছে না। মনে হচ্ছে যেন কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে অয়নের পা। মিতুর আব্বু কথা বলে উঠলে অয়ন কেঁপে ওঠে। কি হয়েছে বাবা, তুমি কি এই ছেলেটাকে চিনো? আমাকে শুধু একবারের বাড়ি দেখিয়ে দাও, তারপর তো ওই ছেলেকে সাপের মতো পিটিয়ে আদমরা বানানোর দায়িত্ব আমার। না না, আমি চিনি না, আমি এই নাম আজকে প্রথম শুনেছি। অয়ন আর দেরি করে না, ধীরে ধীরে হেঁটে মিতুর আব্বুর কাছ থেকে কিছুটা দূরে যায়। তারপর এক দৌড় দিয়েছে অয়নকে আর পাইকে। এদিকে মিতুর আব্বু তাকিয়ে আছেন সেদিকে, মনে মনে ভাবছেন এই ছেলের মাথায় কি দোষ, কী সব বলছিল তার উপর এভাবে দৌড় লাগিয়েছে। আজকে সবাই মিলে আনায়াকে দেখতে যাবে। সকালেই কোহিনূরের বাবা আর চাচারা গিয়েছেন নাহিদদের বাসায়। এখন কোহিনূর আর আহিয়ান যাবে, সাথে অয়ন রুহিত আছেই। কোহিনূর যাবে তাই মিতুকে আসতে বলেছে। অয়ন যদিও না করেছিল, এমনিতেও মিতুর মনটা সবসময় খারাপ থাকে বাড়ির জন্য, চিন্তা করে। সবার সাথে থাকলে মিতুর মন ভালো হয়ে যাবে এই ভেবে কোহিনূর মিতুকে তাদের সাথে যেতে বলেছে। অয়নে এটা বুঝতে পেরেছে তাই আপত্তি করেনি। কোহিনূর আজ একটা শাড়ি পরেছে। এই শাড়িটা আহিয়ানেরই দেওয়া, হালকা গোলাপি রঙের। এই রঙটা আবার কোহিনূরের পছন্দের। আহিয়ান ব্রু কুচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। কোহিনূরের শাড়ি পরাটা আহিয়ানের কেন যেন পছন্দ হলো না। কোহিনূর শাড়ির কুচি করছিল। আহিয়ান এসে পিছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরকে, আহিয়ানের ঠান্ডা হাত কোহিনূরের পেট স্পর্শ করতে কেঁপে ওঠে কোহিনূর। আহিয়ান কোহিনূরের কানের কাছে মুখ এনে বলে, শাড়িটা খুলে ড্রেস পরবি, আমি ওয়েট করছি নিচে। খুলতে যাব কেন, আমি এটা পরেই যাব। বলেছি না, একবার আমার সামনে শুধু শাড়ি পরবি, আর কারো সামনে না। আপনি এমন কেন? আনায়াপুর বাসাতে নাহিদ ভাইয়া ছাড়া আর কোনো ছেলে নেই, শাড়ি পরে গেলে কিছু হবে না। তুই থাক তাহলে, যাওয়ার দরকার নেই, আমি একাই যাচ্ছি। ঠিক আছে শুনুন, হিংসুটে একটা। তোমার ব্যাপারে আমি সব সময় হিংসুটে শোনা। আমি চাই না আমি ছাড়া আমার বউকে এমনভাবে আর কেউ দেখুক। শাড়ি পরলে কি হবে শুনি? শাড়ি সামলাতে পারিস তুই? পেট দেখা যায়, ফিট দেখা যায়, এমন শাড়ি পরার কোনো মানে আছে? শুনুন তাহলে, চেঞ্জ করছি। কোহিনূর আহিয়ানের কথা শুনেছে ঠিকই, তবে গাল ফুলিয়ে রেখেছে। মনে মনে চাইছিল শাড়িই পরবে। বউ রাগ করেছে বুঝতে পেরে আহিয়ান কোহিনূরে দুগালে চুমু এঁকে দেয়। রাগলেও সুন্দর লাগে, এত সুন্দর হওয়ার কি দরকার ছিল তোর? আহিয়ানের কথা শুনে কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। কোহিনূরকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলে নিচে চলে যায় আহিয়ান।
কোহিনূর এসে আনায়াকে জড়িয়ে ধরেছে। বাড়ির সবাইকে একসাথে দেখে আনায়াও খুব খুশি হয়েছে। আনায়া, মিতু, রুহি আর কোহিনূরকে নিয়ে নিজের রুমে গিয়েছে। মিতু আসার পর থেকে লক্ষ্য করছে মা হতে চলেছে আনায়া, কিন্তু খুশি বেশি কোহিনূর, সে খালামণি হবে তাই। মিতু আর কোহিনূর পাশাপাশি বসেছিল। সবাই কথা বলেছে, মিতু সবার কথার মধ্যে বলে ওঠে, তুই তো খালামণি হতে চলেছিস কোহিন, আমি কোন দিন খালামণি হব? মিতুর কথা শেষ হতে আনায়া আর রুহি একসাথে বলে, আর আমরা কোন দিন ফুফিমণি হব? আনায়ার কথা শুনিয়ে লজ্জায় কোহিনূরের গাল লাল হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর আনায়াকে বলতে ইচ্ছে করছে, সি আনায়া আপু, তুমি একেবারে তোমার ভাইয়ের মতো হয়েছ, যখন তখন আমাকে লজ্জায় পেল। আহিয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে, এইমাত্র আসলো, বউকে কতক্ষণ দেখেনি, দেখতে ইচ্ছে করছিল তাই চলে এসেছে। মিতুদের দেখে ভেবেছিল চলে যাবে। তোরা সবাই মিলে আমার বউকে লজ্জা দিচ্ছিস কেন রে? তোর বউ এত লজ্জা পাচ্ছে কেন? তোরা এখান থেকে বিদায় হয় এখন, আমি আমার বউয়ের সাথে প্রেম করব। আহিয়ান আসতে আনায়া বেরিয়ে গেছে। আনায়া জানে তার ভাই কেমন, কী থেকে কি বলবে, তারপর লজ্জায় গিয়ে পড়বে। আহিয়ানের কথা শুনে কোহিনূর এখন আরও বেশি লজ্জা পাচ্ছে। মিতু এসব দেখে হাসছে। রহিয়ান মিতু রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এখন তো তুই নিজেই লজ্জা দিলি, এখন লজ্জা দিয়েছি পরে ভালোবাসা দিব, এত কথা না বলে এখান থেকে যা। রহি মুখ বেংসি দিয়ে চলে যায়। এত বড় অপমান! রুম থেকে বের করে দিল অয়নকে। ডেকে এনে রোমান্সের 12টা বাজাচ্ছি দাঁড়া, এ বলে চলে যায় রুহি। মিতু শুধু ভাবছে এরা বন্ধুরা সব এমন কেন, মনে হয় মাথার তার কয়েকটা ছেঁড়া আছে, এদের মধ্যে ভালো মানুষ বলতে শুধু নাহিদি আছে। কোহিনূররা আসার পরে জিহাদ এসেছে, সাথে তার বোন আর মাও আছে। নাহিদের আম্মু যতটা ভালো আর নরম মনের, জিহাদের আম্মু তার বিপরীত, ছেলেমেয়েরা হয়েছে তেমন। এই যে জিহাদ সেদিন এত মার খেলো, আহিয়ানের হাতের তবুও শিক্ষা হয়নি। আসার পর থেকে কেমন করে কোহিনূরের দিকে তাকিয়ে আছে। এদিকে জিহাদের বোন তো আহিয়ানকে দেখে ফিদা, ইচ্ছে করে ধাক্কা দিয়েছে একবার। আসার পর থেকে কেমন করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে, যেদিকে যাচ্ছে পিছু পিছু মেয়েটাও যাচ্ছে। মনে হচ্ছে সুযোগ পেলেই কোলে সরে বসবে। আহিয়ান বুঝতে পেরেছে ভালো করেই এই মেয়ে গায়ে পড়া স্বভাবের। আহিয়ান এমনভাবে তাকিয়েছিল, মেয়েটা হয়তো ভয় পেয়েছে, তাই আর আহিয়ানের সামনে আসেনি। আনায়ার মুখে শুনেছে আহিয়ান বিবাহিত, এটা শুনে একটা বড়সড় স্যাকা খেয়েছে মেয়েটা। জিহাদকে আহিয়ান খেয়াল করেনি। সেদিনের মারামারির ঘটনাও নাহিদ ছাড়া আর কেউ জানে না। ফোনে দরকারি কল আসায় আহিয়ান বেরিয়ে যায়। যাওয়ার আগে নাহিদ আনায়াদের বারবার বলে গিয়েছে কোহিনূরের দিকে যেন খেয়াল রাখে। কোহিনূরের এসব দেখে মনে হচ্ছিল সে ছোট বাচ্চা, হারিয়ে যাবে, তাই আহিয়ান এত চিন্তা করছে। আনায়ার বাবা চাচারা সবাই মিলে খাবার খাচ্ছেন। সেহার খালি আছে, তাই রুহি অয়নরাও বসে গিয়েছে। কোহিনূর চাইছিল আনায়াকে কাজে সাহায্য করতে। একমাত্র ভাইয়ের সুন্দরী বউ আনায়াকে তাকে দিয়ে কাজ করাতে পারে। আহিয়ান যদি শুনে এখানে এসে কোহিনূর কাজ করেছে, তাহলে আহিয়ান আনায়াকে জেলে পাঠাবে। আনায়ার কথা শুনে কোহিনূর হাসে, তার এখানে কোনো কাজ নেই। জানালা দিয়ে দেখতে পাই নাহিদের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কোহিনূরের খুব ইচ্ছে করছে ফুলগুলোকে ছুঁয়ে দিতে। আনায়াকে বললে বেরোতে দিবে না, সবাই মনোযোগ খাওয়ায়, তাই কোহিনূর চুপি চুপি করে হেঁটে বাগানের দিকে যায়। গোলাপ ফুলের একটা গাছে 3টা লাল গোলাপ ফুটে আছে। কোহিনূর হাত বাড়িয়ে একটা ফুল ছিঁড়ে আনে, ফুলটি নাকের কাছে নিয়ে তার গন্ধ নিচ্ছে। কোহিনূরের হঠাৎ মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখলো এখানে একটা মানুষও নেই। ভয়ে ভয়ে মাথাটা ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে কোহিনূর কিছুটা পিছিয়ে যায়। আহিয়ান এসেছে সন্ধ্যার দিকে। দরজা পেরিয়ে ঘরে ঢুকে অবাক হয় আহিয়ান। রুম ভর্তি এতগুলো মানুষ তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন সে নতুন জামাই, আজকে প্রথম শ্বশুরবাড়িতে এসেছে। সবার এভাবে তাকানোর মানেটা বুঝতে পারল না আহিয়ান। আহিয়ানের মনে হচ্ছে সবাই তাকে দেখে ভয় পাচ্ছে। যাওয়ার আগে দেখে গেলেও হই হুল্লোড় হচ্ছে, এখন সবাই এমন চুপচাপ কেন, এটা খুবই ভাবাচ্ছে আহিয়ানকে। আনায়া তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। তিনি বারবার আনায়াকে শান্ত হতে বলছেন। এই সময় এত কান্নাকাটি আনায়ার শরীরের জন্য খারাপ হতে পারে। কান্না করতে করতে আনায়ার চোখ দুটো লাল হয়ে গেছে। আহিয়ান আনায়ার দিকে তাকায়। বোনের এমন কান্না মাখা মুখশ্রী দেখে আহিয়ানের বুকের ভিতরটা কেমন করে উঠেছে। একটু আগেইতে ভালো রেখে গেল, নাহিদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে আনায়ার? আহিয়ান আনায়ার কাছে গিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আনায়া? নাহিদের সাথে ঝগড়া হয়েছে? এভাবে কান্নাকাটি কেন করছিস? আহিয়ানের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই আনায়া কেমন ভয় পেয়ে গেছে।
সাথে আনোয়ার খানও। ছেলে যদি তার জানতে পারে কি অঘটন ঘটেছে তাহলে আর কাউকেই আস্ত রাখবে না। আনায়া মাথা তুলে তাকায় আহিয়ানের দিকে, ভয়ে ভয়ে উত্তর দেয় আহিয়ানের কথায়, কিছু হয়নি ভাইয়া। তাহলে এভাবে কাঁদছিস কেন তুই? কই কাঁদছি না তো, তুমি ভুল ভাবছ। আহিয়ান বুঝতে পারে তার ঘাটতেরা বোন সহজেই কিছু বলবে না, নাহিদের সাথে কথা বলতে হবে। আহিয়ান চোখ ঘুরিয়ে আশপাশটা ভালো করে দেখে। মিতু আর রুহি পাশাপাশি দাঁড়িয়ে আছে, বাকিরাও রুমই আছে। নাহিদ আর কোহিনুরের আব্বু এখানে নেই। আহিয়ানের আপাতত সেদিকে খেয়াল নেই, তার দুচোখ খুঁজছে কোহিনুরকে, কিন্তু পুরো রুমের কোথাও কোহিনুর নেই। তাহলে কি আনায়ার রুমই আছে? আহিয়ান ভাবছিল আনায়ার রুমে গিয়ে দেখবে, তার আগে আনায়াকে জিজ্ঞেস করে নেয়, কুহু কোথায় আনায়া? তোর রুমে আছে তাই না? আমাদের তো বাসায় ফিরতে হবে, ডেকে আন ওকে। আনায়া আবার কাঁপছে কি উত্তর দিবে তার ভাইকে। আহিয়ান বুঝতে পারছে না আনায়া সহ বাকিরা এমন কেন করছে। কুহু কি তাহলে এখানে না থাকলে কোথায় যাবে? আহিয়ানের এবার খুব চিন্তা হচ্ছে, এরা সবাই এমন কেন করছে, আর তার কুহুই বা কোথায়? আনায়া উত্তর দিচ্ছে না দেখে আহিয়ানের রাগ হচ্ছে। আমার কুহু কোথায় আনায়া? কি হয়েছে ওর? কোথায় আছে আমাকে বল। কি হলো বলছিস না কেন? শেষের কথাটা চিৎকার দিয়েই বলেছে আহিয়ান। আহিয়ানের চিৎকারে ঘরের সবাই যেন কেঁপে উঠেছে। আনায়া কাঁদতে কাঁদতে উত্তর দেয়, কোহিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমি বলেছিলাম না ওর দিকে খেয়াল রাখতে, কোথায় গিয়েছে আমাকে বল। আহিয়ানের প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। অতিরিক্ত রাগে চোখগুলো মুহূর্তে লাল হয়ে গেছে। খাবার টেবিলে রাখা কাছের জিনিসগুলো এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়েছে। সাথে সাথে সবগুলো কাছের জিনিস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আহিয়ান কেমন পাগলামি করছে, চিল্লাচিল্লি করছে। কোথায় গেল তার কুহু? কিছুই ভাবতে পারছে না এখন। আহিয়ানের বাবা আর অয়ন মিলে বারবার বুঝিয়ে যাচ্ছে আহিয়ানকে, কোহিনুরকে নাহিদা তার বাবা খুঁজতে গেছে, আশেপাশে না পেলে পুলিশে জানানো হবে। এসব শুনে আহিয়ান শান্ত হওয়ার বদলে আরও রেগে গেছে। এত সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা তাকে কেন জানানো হলো না? জিহাদের আম্মু আর বোনের দিকে চোখ যেতেই আহিয়ানের মাথায় আসে জিহাদ তার উপরে রাগ মেটানোর জন্যই কোহিনুরকে বিপদে ফেলতে পারে। সাথে সাথে জিজ্ঞেস করে অয়নকে, আমি যাওয়ার পর কি জিহাদ এখানে এসেছিল? আমরা আসার পরে জিহাদ এসেছিল, তুই বেরিয়ে গিয়েছিলি তাই হয়তো দেখিসনি। অয়নের মুখ থেকে এটা শুনে আহিয়ান গিয়ে জিহাদের আম্মুর কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়েছে। 1 মিনিটও দেরি করেনি, দৌড়ে বেরিয়ে গেছে রুম থেকে। অয়ন, মিতু আর রুহিও গেছে পিছু পিছু। এত সময় অয়নদের কারোই মাথায় এটা আসেনি জিহাদ কোহিনুরকে কিডন্যাপ করতে পারে। মিতু নিজেকে দোষারোপ করছে, কোহিনুরকে যে সময় থেকে পাওয়া যাচ্ছিল না সে সময় থেকে জিহাদও উদাও, এটা কেন তার মাথায় আগে আসলো না? আহিয়ান গাড়ি স্টার্ট দিবে তখনই হুড়মুড়িয়ে বাকি 3 জন গাড়িতে ওঠে। আহিয়ানের এতে দেখলে রাগ হচ্ছে, এখন আপাতত কথা বলে সময় নষ্ট করতে চাইছে না, তাই কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়েছে। জিহাদের বাড়ির সামনে গাড়ি থামায় আহিয়ান, দ্রুত গাড়ি থেকে নেমে বাড়ির সামনে যায়। পিছনে অয়ন, রুহি আর মিতুও আসে। দরজা ভিতর থেকে আটকানো। আহিয়ান কত সময় ধরে ডাকছে, দরজা ডাকাচ্ছে, কেউই খুলছে না। উপায় না পেয়ে দরজা ভাঙতে যাবে এমন সময় মধ্যবয়স্ক লোক দরজা খোলেন। নিজের বাবার বয়সী হয় আহিয়ানের বুঝতে সমস্যা হয়নি উনি জিহাদের আব্বু। ভদ্রলোককে কিছু বলার সুযোগ না দিয়ে আহিয়ান রুমে ঢুকে পড়ে। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখে, তারপর সোজা উপরে চলে যায় কোহিনুরকে খোঁজার জন্য। এদিকে জিহাদের আব্বু কিছুই বুঝতে পারছেন না। অয়ন ওনাকে বুঝিয়ে বলেছে সবটা, তারা এখানে কেন এসেছে সব কিছু শুনেই জিহাদের আব্বুর মনে হচ্ছে এই কাজ তার ছেলেরই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরও আহিয়ান কোহিনুরকে কোথাও পেল না। আহিয়ানের পাগল প্রায় অবস্থা, কোথায় খুঁজে পাবে কোহিনুরকে। নিচে নেমে জিহাদের আব্বুর কাছে যায়, হাত ধরে অনুরোধ করে ওনার ছেলে কোথায় আছে বলে দিতে। আহিয়ান শুধু কোহিনুরকেই চায়, জিহাদের কোনো ক্ষতি করবে না। আহিয়ানের কথা শুনে কেন জানি না মায়া হলো ভদ্রলোকের, কিন্তু তিনি নিরুপায়। ছেলের সাথে তেমন বনিমনা নেই বললেই চলে। আহিয়ানকে বলে দিয়েছেন জিহাদের সাথে সম্পর্ক ভালো নাই, কোথায় যায় কি করে এই বিষয়ে তিনি খেয়াল রাখেন না। আহিয়ান বেরিয়ে যায় জিহাদের বাসা থেকে। চোখের সামনে পথ খুঁজে পাচ্ছেন আহিয়ান। জিহাদের বাড়ির উঠোনে আরেকটি ঘর আছে। আহিয়ানের মনে হলো তার কুহু এখানে থাকতে পারে। দৌড়ে ঘরটির কাছে যায়, দরজা খোলাই ছিল, তার ভিতরে যেতে সমস্যা হয়নি। না, এখানেও কোহিনুর ছিল না। আহিয়ান দিশাহারা হয়ে পড়েছে, কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। চিন্তায় চিন্তায় মাথাটা ভার হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। এবার কোহিনুরকে কোথায় খুঁজবে আহিয়ান? পথ না পেয়ে মাটিতে ধপ করে বসে পড়ে। ছেলেদের কান্নাকাটি করা মানায় না,
কিন্তু আহিয়ানের এখন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কেন বারবার এমন হয়? কোথায় হারিয়ে যায় কোহিনূর? আহিয়ানকে এভাবে দেখে রুহি আর অয়ন খুব কষ্ট পাচ্ছে। কোহিনূরকে খুঁজে পাচ্ছে না বলে মিতু তো কান্না করছে তখন থেকে। তাদের একটু হলেও দোষ আছে। ভয় না পেয়ে তখনই আহিয়ানকে জানানো উচিত ছিল। বোঝা উচিত ছিল এই কাজ জিহাদ ছাড়া আর কেউই করতে পারে না। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকারে পৃথিবী নিস্তব্ধ হয়ে পড়েছে। প্রকৃতি যেন নিঃশব্দে নিজেকে পুনঃপ্রকাশিত করে, ঘুমানোর প্রস্তুতিতে। এত সময় হয়ে গেছে আহিয়ান এখনো পাগলের মতো খুঁজে চলেছে কোহিনূরকে। রোহি অয়নের সান্ত্বনা দেওয়ার কথা বার্তা মোটেও ভালো লাগছে না আহিয়ানের, তাকে কোহিনূরকে খুঁজে বের করতে হবে, এখানে বসে থাকলে চলবে না। জিহাদদের বাড়ির পাশ দিয়ে একটা সরু রাস্তা গেছে, মনে হচ্ছে জঙ্গলের পথ। মিতুর চোখ যায় সেই রাস্তায় পড়ে থাকা একটা স্বর্ণের বালা, দিকে লাইটের আলোতে বালাটা চকচক করছে। মিতু গিয়ে হাতে নেয়, এটা কোহিনূরের, দেখে চিনতে অসুবিধে হয়নি মিতুর। মিতুর মনে প্রশ্ন জাগে, তাহলে কি কোহিনূরকে এইদিকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে? আহিয়ানকে বলতে যাবে কথাটা দেখতে পায় আহিয়ান গাড়িতে উঠে গেছে চলে যাওয়ার জন্য। রোহি আর অয়নকে পাত্তা দিচ্ছে না দেখে তারা এখানেই দাঁড়িয়ে আছে আর আহিয়ানকে রাগাবে না, নিজেরাই চলে যাবে। মিতু গিয়ে দৌড়ে আহিয়ানের গাড়ির সামনে দাঁড়ায়। মিতুকে এমন করতে দেখে অয়ন আর রোহিও আসে। আহিয়ান জানে মিতু যথেষ্ট ম্যাচিউরড, এই সময় নিশ্চয়ই মজা করবে না। মিতু কিছু বলতে চায় ভেবে আহিয়ান গাড়ি থেকে নেমে আসে। মিতু আহিয়ানকে গিয়ে সবটা বলে হাতে থাকা কোহিনূরের বালাটাও দেখায়। আহিয়ানের চোখ মুখ চকচক করে উঠেছে, সে যেন আশার আলো দেখতে পেয়েছে। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কোহিনূর। জ্ঞান ফিরলে চারিদিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে সে কোথায় আছে। অন্ধকার থাকার কারণে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। কোনোমতে উঠে বসে হাতের বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয় কোহিনূর। তখনকার কথা মনে পড়ছে, জিহাদ ছেলেটার ভালো মানুষের পেছনে এমন একটা নোংরা রূপ লুকিয়ে আছে, এটা কোহিনূরের ধারণার বাইরে ছিল। কোহিনূর নিজের সামনে তখন জিহাদকেই দেখেছিল। জিহাদকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কোহিনূর ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। সেদিন আহিয়ানের হাতে মার খেয়েছিল জিহাদ ভুলেনি নিশ্চয়ই কিছু, আজকে কি কোহিনূরের উপরে এর প্রতিশোধ তুলবে? মনে এমন ভাবনা আসতেই কোহিনূর চলে যেতে চায়। জিহাদ গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। চলে যাচ্ছ কেন কোহিনূর? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভয় পেতে যাব কেন? আমি কাউকে বলে আসিনি, সবাই চিন্তা করছে হয়তো। আপনি থাকুন, আমি চলে যাই, পরে কথা হবে। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কোহিনূর জিহাদের কথা শুনল না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জিহাদ আবারও কোহিনূরের পথ আটকায়। জিহাদের এমন আচরণে এখন খুব রাগ হচ্ছে কোহিনূরের, এই ছেলেকে ভালো ভেবেই ভুল করেছে। এমন অসভ্যতামো করছেন কেন? আমি চলে যেতে চাইছি, বারবার পথ আটকাচ্ছেন, এটা কি ধরনের ব্যবহার? আমার কথা শোনো, আমি তোমাকে পছন্দ করি, সেই প্রথম দিন থেকেই, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। তুমি প্লিজ আমার সাথে বিয়ে করে নাও, আমি তোমাকে ভালো রাখবো কোহিনূর। আপনি কি পাগল হয়েছেন? আপনি জানেন না আমি বিবাহিত। কথাটি বলেই কোহিনূর জিহাদের পাশ কাটিয়ে যেতে চায়। জিহাদ কোহিনূরের হাত ধরে ফেলে পাগলের মতো করছে, বারবার এক কথা বলে যাচ্ছে। আহিয়ানকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করে নাও কোহিনূর, আমি তোমাকে কষ্ট দিব না কখনো। কোনো উপায় না পেয়ে জিহাদের গালে চড় বসিয়ে দেয় কোহিনূর। জিহাদের এতে তেমন যায় আসলো না, আগের মতোই এক কথা বারবার বলে যাচ্ছে। কোহিনূরের মনে হচ্ছে জিহাদ একটা সাইকো, মাথার মধ্যে সমস্যা আছে, না হলে এমন আচরণ করবে কেন? হাত ছাড়াতে পারছে না দেখে কোহিনূর চিৎকার দিতে যায়, তখনই জিহাদ কোহিনূরের মুখে কিছু চেপে ধরে। তারপর আর কিছুই মনে নেই কোহিনূরের, এই অন্ধকার ঘরে কিভাবে আসলো এটাও জানে না। দরজা খোলার শব্দে কোহিনূরের ধ্যান ভাঙে। কারোর পদধ্বনি শুনতে পারছে। বাইরে থেকে কিছুটা আলো আসছে, কে এসেছে বুঝার জন্য মাথা তুলে তাকায় কোহিনূর। সারা রুম আলোকিত হয়ে উঠে। এত সময় পর লাইটের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে সাথে সাথে বন্ধ করে নেই কোহিনূর। আবারও চোখ খুলে দেখার চেষ্টা করে। কোহিনূরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে জিহাদ। গার কাত করে মুখে শয়তানি হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। জিহাদের এমন চাহনি দেখে কোহিনূরের খুব ভয় করছে। জিহাদকে তখন ওভাবে থাপ্পড় মেরেছিল, জিহাদ নিশ্চয়ই তাকে ছেড়ে দিবে না। শেষমেশ কি নিজের সতীত্ব হারাতে হবে? না না, এটা কোনোভাবেই হতে দিবে না জিহাদ তাকে ছোঁয়ার আগে কোহিনূর নিজেই নিজেকে শেষ করে দিবে। কোহিনূর এসব ভাবছিল, এর মধ্যেই জিহাদ কথা বলে উঠে। জিহাদের কথা কানে যেতেই কোহিনূর কেঁপে উঠে কিছুটা পিছিয়ে যায়। তুমি জানো কোহিনূর, ইউনিভার্সিটির শুরুর দিন আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, তুমি ওই লাল জামাটা পরে লালপরি সেজে আমার সামনে এসেছিলে, আমি বাধ্য হয়েছিলাম তোমার প্রেমে পড়তে।
আমি সবসময় তোমাকে ফলো করতাম, মিতুকে তোমার কথা জিজ্ঞেস করতাম। তুমি বিবাহিত অন্য কারোর বউ, আমি এটা মানতে পারছি না। তুমি আমাকে বিয়ে করে নাও প্লিজ। জিহাদ পাগলের মতো বারবার এসব বলে যাচ্ছে, ভয় কষ্টে কোহিনূর কান্না করছে, বারবার আহিয়ানের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কোহিনূর ভাবছে আহিয়ান কি তাকে খুঁজে পাবে, আহিয়ান তো জানে না সে এখানে আছে, তাদের কি আর দেখা হবে না। কোহিনূর এসব ভেবে কান্না করে যাচ্ছে। কোহিনূরের চোখে পানি দেখে জিহাদের খুব কষ্ট হলো। জিহাদ পাগলের মতো কোহিনূরকে বলে যাচ্ছে, কি হয়েছে, কেন এভাবে কান্না করছে? জিহাদের মাথায় সমস্যা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোহিনূরের, জিহাদের এমন আচরণে যে কেউ বুঝবে জিহাদ মানসিক রোগী। কোহিনূর কিছু একটা ভাবে কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করে জিহাদকে বলে, আমার হাত পায়ের বাঁধন খুলে দিন, আমি খুব ব্যথা পাচ্ছি হাতে। তুমি কি আমাকে বোকা পেয়েছ? তুমি যদি পালিয়ে আহিয়ানের কাছে চলে যাও। না না, তুমি এভাবেই থাকবে, আমাদের বিয়ে হবে, তারপর তোমাকে ছাড়ব। আমি কোথাও যাব না, কথা দিচ্ছি আপনাকে। খুলে দিন না প্লিজ। কোহিনূর এভাবে আকুতি বলছে, জিহাদ ফেলতে পারেনি কোহিনূরের কথা। সাথে সাথে কোহিনূরের হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে। এত সময়ে কোহিনূর শান্তি পাচ্ছে, এখন এখান থেকে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে এই পাগল জিহাদকে এখান থেকে সরাতে হবে। আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে আসুন। তুমি যদি পালিয়ে যাও, এত রাতে একা একা আমি যাব কিভাবে? আমি এখানেই আছি, কথা দিচ্ছি আপনাকে কোথাও যাব না। জিহাদ কিছু সময় বসে থাকে, কি যেন ভাবছে, কোহিনূরের ভয় হচ্ছে খুব, জিহাদ কি যাবে এখান থেকে? জিহাদ কি যেন ভেবে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে যায়। কোহিনূর তাড়াতাড়ি করে উঠেছে, যেভাবেই হোক এখান থেকে যেতে হবে তাকে। কোহিনূর দরজার সামনে যেতেই জিহাদ ফিরে আসে। জিহাদের ঠোঁটে শয়তানি হাসি, জিহাদ ভালো করেই জানত কোহিনূর পালানোর চেষ্টা করবে, তাই যায়নি, এখানেই দাঁড়িয়েছিল। জিহাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কোহিনূর ভয় পিছিয়ে যাচ্ছিল, বারবার বলছে জিহাদকে আমার কাছে আসবেন না। কিন্তু জিহাদ শুনছে না কোহিনূরের কথা। কোহিনূর আশেপাশে তাকিয়ে দেখে মাটিতে পড়ে থাকা একটা শক্ত কাঠের টুকরো দেখতে পায়। দ্রুত সেটা হাতে তুলে নেয়, জিহাদকে মারতে যাবে, তখনই জিহাদ কোহিনূরের হাত ধরে ফেলে। কোহিনূর নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, আচমকা ধাক্কায় ছিটকে পড়ে মাটিতে। পাশে থাকা টেবিলের কোণায় মাথা লেগে, মাথা অনেকটা ফেটে গেছে, রক্তে গোলাপি জামাটা লাল হয়ে গেছে। রক্ত দেখলে কোহিনূরের মাথা ঘুরায়, এখনো এমনটা হয়েছে, নিজের মাথা থেকে এত রক্ত পড়ছে দেখে ভয় অচেতন হয়ে পড়েছে। জিহাদ গিয়ে কোহিনূরকে টেনে তুলেছে, কোহিনূরের মাথা থেকে এভাবে রক্ত পড়ছে দেখে জিহাদ পাগলের মতো করছে, বারবার বলে যাচ্ছে, আমি এটা চাইনি, আমি কিছুই হতে দিব না তোমার। জিহাদের এমন পাগলামো দেখলে যে কেউ বুঝবে জিহাদের মাথায় বড় কোনো সমস্যা আছে। অনেকটা পথ আসার পরে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায় আহিয়ান, বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে বহুদিন এখানে কেউ আসা যাওয়া করে না। ঘরটির দরজা খোলা, ভিতরেও আলো জ্বলছে। আহিয়ানের মনে হচ্ছে এখানেই কোহিনূর আছে। দেরি না করে দ্রুত হেঁটে যায়, পিছনে রোহি, অয়ন আর মিতু আসে। দরজা খোলা থাকায় ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি কারোর। কোহিনূরকে পুরোপুরি দেখা না গেলেও বোঝা যাচ্ছে জিহাদ কোহিনূরকে জড়িয়ে ধরেছে, এটা দেখে আহিয়ানের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। রাগে মাথায় দাউদাউ করে আগুন জ্বলছে। আহিয়ান পুরো রুমে চোখ বোলায়, কি যেন খুঁজছে, চোখ যায় কোহিনূরের হাত থেকে পড়ে যাওয়া কাঠের টুকরোটির দিকে। আহিয়ান কাঠের টুকরোটাতে হাতে নিতেই রোহি, অয়ন হাত দিয়ে মুখ চেপে ধরেছে। কি হতে চলেছে বুঝতে পারছে ভালো করেই। অয়ন ভাবছে এবার এই জিহাদের মাথা দুই ভাগ করে ছাড়বে আহিয়ান, যদি পরে পুলিশ কেস হয় তাহলে সব কয়টা পাশ হবে। আহিয়ানকে কিছু বলাও যাবে না, পরে দেখা যাবে জিহাদের বদলে অয়নের মাথাটাই দুই ভাগ করে ফেলেছে। আহিয়ান এত জোরেই জিহাদের মাথায় আঘাত করেছে, জিহাদ সাথে সাথে চিৎকার দিয়ে মাথায় হাত চেপে ধরেছে, জিহাদের মাথা থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। জিহাদ মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। আহিয়ান রাগলে কতটা হিংস্র হতে পারে এটা অয়ন আর রোহি জানে, কিন্তু মিতু তো জানে না। জিহাদের অবস্থা দেখে মিতু ভয় পেয়ে গিয়েছে। জিহাদের এমন কান্নাকাটি আকুতি মিনতি দেখেও আহিয়ানের মায়া হল না, আরেকবার আঘাত করতে যাবে অয়ন আহিয়ানের হাত ধরে ফেলে। আহিয়ান ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে। অয়ন ভয় কাঁপছে, এবার না অয়নেকেই মেরে ফেলে, কিছু একটা বলে আহিয়ানকে বুঝাতে হবে, না হলে এই জিহাদকে মেরাই ফেলবে। আহিয়ান একটানে অয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। জিহাদের জায়গায় তর মরার শখ হয়েছে। দেখতে পারছিস না কোহিনূরের মাথা থেকে রক্ত পড়ছে, সেন্সলেস হয়ে পড়ে আছে। তুই কোহিনূরকে নিয়ে হসপিটালে যা, আমি এই জিহাদকে দেখছি। অয়নের কথায় আহিয়ান কোহিনূরের দিকে তাকায়, সত্যিই তো কোহিনূরের মাথা বেয়ে রক্ত পড়ছে, সুন্দর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। জিহাদের প্রতি রাগে আহিয়ানের কোনো হুঁশই ছিল না।
আহিয়ান গিয়ে জাপটে ধরেছে কোহিনূরকে। আহিয়ান কোহিনূরের মুখের দিকে তাকিয়ে বলছে বারবার, তোর কিছুই হবে না কুহু, আমি কিছুই হতে দিব না। আহিয়ান দ্রুত কোহিনূরকে কোলে তুলে নেয়। বেরিয়ে যায় ঘরটি থেকে। আহিয়ানের পিছনে মিতুও এসেছে। কোহিনূরের এই অবস্থা দেখে মিতু সহ্য করতে পারছে না, আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। বারবার নিজেকে দোষারোপ করছে, তখন যদি মিতু কোহিনূরের সাথে থাকতো এমন কিছুই হতো না। রোহি আর অয়ন ভাঙা বাড়িটাতেই আছে, এখানে এসেও মনে হচ্ছে বিপদে পড়েছে। আহিয়ান তো একে আধমরা বানিয়ে রেখে গেল, এখন যদি কিছু হয়ে যায় তাহলে অয়ন আর রোহিকে জেলে পচে মরতে হবে। রোহি অ্যাম্বুলেন্স ডেকেছে, আসলেই জিহাদকে হসপিটাল পৌঁছে তারা চলে যাবে। অয়নেরও তো কান্না করে দেওয়ার অবস্থা, বেচারা নতুন বিয়ে করেছে, 1 মাস হয়নি, আহিয়ানের জন্য এখন জেলের ভাত খেতে হবে। অয়ন মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছে, বারবার বলে যাচ্ছে আমি নতুন বিয়ে করেছি, আমি জেলে গেলে আমার বউটার কি হবে। অয়নের এসব কাণ্ড দেখে রোহি বিরক্ত হচ্ছে খুব, এখান থেকে গেলেই বাঁচে। হসপিটালের বেডে শুয়ে আছে কোহিনূর, মাথায় ব্যান্ডেজ করা। বেশি আঘাত লাগেনি, তবুও রক্ত পড়েছে মাথা থেকে, তাই সেন্সলেস হয়ে আছে এখনো। আহিয়ান কোহিনূরের হাত ধরে পাশেই বসে আছে। বারবার কোহিনূরের হাতটিতে চুমু খাচ্ছে। আহিয়ান অপেক্ষা করছে কোহিনূর কবে চোখ খুলে তাকাবে, তার সাথে কথা বলবে। খান বাড়ির সবাই কোহিনূরের কেবিনের সামনে বসে আছে। কোহিনূরের বাবা মায়ের অবস্থা খারাপ, আমিনা বেগম সমানে মেয়ের জন্য কেঁদে যাচ্ছেন, নাফিজা বেগমও চিন্তা করছেন। আহিয়ান কাউকেই ভিতরে আসতে দেয়নি, সবার প্রতি রাগ হচ্ছে খুব, কোহিনূরকে পাওয়া যাচ্ছিল না, এটা কেন কেউ আহিয়ানকে জানালো না। খেয়াল যখন রাখতে পারেনি দেখারও দরকার নেই। আনোয়ার খান অনেকবার জিজ্ঞেস করেছেন আহিয়ানকে, কোহিনূরকে কোথায় পেয়েছে, কিভাবে এসব হলো। আহিয়ান রাগে কারোর সাথে একটা কথাও বলেনি। আসার পর থেকেই কোহিনূরের পাশে বসে আছে। এদিকে অতিরিক্ত টেনশনে আনা বারবার সেন্সলেস হচ্ছে। এই অবস্থায় অতিরিক্ত টেনশন করলে এটাই হবে স্বাভাবিক, তবুও নাহিদ চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আনায়াকেও হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আনায়ার বাবা আর নাহিদ মিলেই নিয়ে এসেছিল। কোহিনূরকে পাওয়া গেছে শুনে এখন কিছুটা ভালো আছে। কোহিনূরকে দেখার জন্য দাঁড়িয়ে আছে তখন থেকে, কিন্তু আহিয়ান তো কাউকেই ভিতরে যেতে দিবে না। এত সময়ে রোহি আর অয়ন এসে হসপিটালে উপস্থিত হয়েছে। রোহি আর অয়নের মুখে সবকিছু শুনে সবাই খুব অবাক হয়েছে। জিহাদ ছেলেটাকে সবাই ভালো ভেবেছিল। জিহাদ যে এমন কিছু করতে পারে তাদের ধারণাতেও ছিল না। বনপর কাজের জন্য নাহিদের আম্মু খুবই লজ্জিত। আহিয়ানের প্রতি কোনো রাগ নেই নাহিদদের আম্মুর, জিহাদ তার কাজের শাস্তি পেয়েছে। নাহিদ জানতো আহিয়ানের সাথে জিহাদের ঝামেলা হয়েছিল, এটার জন্য যে জিহাদ এমন কাজ করে বসবে নাহিদ এটা তার কল্পনাতেও আনতে পারেনি। কোহিনূরের জ্ঞান ফিরেছে, চোখ খুলেই আহিয়ানকে দেখতে পায় কোহিনূর। কোহিনূরের হাতটা আহিয়ানের গালে চেপে ধরেছে, চিন্তায় আহিয়ানের মুখটা কেমন হয়ে গিয়েছে, শার্টে রক্তের দাগ লেগে আছে। আহিয়ানকে খুব এলোমেলো লাগছে কোহিনূরের কাছে। কোহিনূর ভেবেছিল আহিয়ানের সাথে আর কখনোই তার দেখা হবে না। যত সময় জ্ঞান ছিল আহিয়ানকে দেখার জন্য কোহিনূরের মনটা চটপট করেছে। কোহিনূর বিশ্বাস করতে পারছে না আহিয়ান তার পাশে বসে আছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়লেও ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। এসব ভেবেই সশব্দে কান্না করে দিয়েছে কোহিনূর। কোহিনূরের কান্নার আওয়াজ কানে যেতেই আহিয়ান মাথা ঘুরিয়ে কোহিনূরের দিকে তাকিয়েছে, বুঝতে পেরেছে কোহিনূরের জ্ঞান ফিরেছে। আহিয়ান কোহিনূরের হাতটা আরও চেপে ধরে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কোহিনূর, কি হয়েছে কুহু, ব্যথা পাচ্ছিস মাথায়, কোথায় ব্যথা লাগছে আমাকে বল। কোহিনূর মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক উত্তর দেয়। তাহলে কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছিস। কোহিনূর কিছু না বলে দুহাত বাড়িয়ে দেয় আহিয়ানকে জড়িয়ে ধরতে বলে। আহিয়ান কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরেছে কোহিনূরকে। আহিয়ানের বুকে মাথা গুজে কান্না করে যাচ্ছে কোহিনূর, কান্নারত অবস্থায়ই বলছে, আমি ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলব, আমাদের আর কখনোই দেখা হবে না। এভাবে বলিস না কুহু। আমি হারিয়ে গেলে তুই আমাকে খুঁজে নিস যেভাবে আমি খুঁজে নিয়েছি, পারবি না খুঁজে নিতে। হারাতেই দিব না আর, আমার শাড়ির আঁচলে বেঁধে রাখব। আহিয়ান হাসে কোহিনূরের কথায়, এত সময় চিন্তায় চিন্তায় জান বেরিয়ে যাচ্ছিল। কোহিনূরের জ্ঞান ফিরেছে দেখে আহিয়ান এখন শান্তি পাচ্ছে। কোহিনূরের রেস্টের প্রয়োজন, আহিয়ান ভেবেছে এখন আর কথা বলবে না। কোহিনূর আহিয়ানের বুকে মাথা গুজে চুপটি করে বসে আছে। কোহিনূরকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, আহিয়ান সবাইকে এভাবে রাগ দেখাচ্ছে, কথা বলছে না কারোর সাথে, এসব দেখে কোহিনূরের খুব খারাপ লাগছে, কিছু বলতেও পারছে না। এখন যদি বলে আমি নিজে থেকেই বাগানে গিয়েছিলাম, কারোর কোনো দোষ নেই, তাহলে হবে আরেক ঝামেলা। আহিয়ান সবার উপরের রাগ কোহিনূরের উপরে ঝাড়বে, অসুস্থ বলে মাফ পাবে না।
এত মানুষ থাকার পরেও বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। অন্য সময় হলে আহিয়ানি বাচ্চাদের মতো তার বাবার সাথে ঝগড়া করতে থাকে। সব সময় কথা বলতে থাকা আহিয়ান আজকে এতটা শান্ত, এটা ভালো লাগছে না কোহিনূরের। কোহিনূরের মাথায় প্রচণ্ড ব্যথা করছে, রক্তে ভেজা জামাটা এখনো গায়ে আছে। আহিয়ান বিছানায় বসিয়ে দিয়ে কোথায় চলে গেল বুঝতে পারছে না। জামাটা এখন চেঞ্জ না করলে অবস্থা খারাপ হয়ে যাবে। এত সময় এটা পড়ে আছে, বিরক্ত লাগছে খুব। জ্ঞান ফিরতেই বাড়িতে নিয়ে এসেছে আহিয়ান, না হলে হসপিটালের নার্সই বলেছিল চেঞ্জ করে দিতে। কোহিনূর বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, আহিয়ান কোথা থেকে ছুটে এসে সামনে দাঁড়ায়। আহিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। কোহিনূর বুঝতে পারল না আহিয়ান এমন করছে কেন, আবার কি কোনো ভুল করল। একটু সময় বসে থাকতে পারলি না? বাচ্চাদের মতো চটপট করতে শুরু করেছিস। আমি কি এই জামা পরেই রাত কাটিয়ে দিব? খুলে ফেলো তাহলে। কিছুই পরতে হবে না, ঘরে তো শুধু আমিই আছি। আহিয়ানের মুখে দুষ্টুমিতে ভরা হাসি। কোহিনূরের খুব রাগ হচ্ছে এখন, এই লোকের সব কিছুতেই শয়তানি, এই স্বভাবটা আর গেল না। এই বলে আবারও ওয়াশরুমের দিকে যেতে নেয়। আহিয়ান আচমকাই কোহিনূরকে কোলে তুলে নেয়। কোহিনূর কোনো কথা না বলে শক্ত করে আহিয়ানের গলা জড়িয়ে ধরে। কোহিনূর চেঞ্জ করবে কিন্তু আহিয়ান এখনো যাচ্ছে না দেখে লজ্জা লাগছে খুব। এরকম হলে আজকে সারাদিন এখানেই বসে থাকতে হবে। আহিয়ানের দিকে তাকিয়ে বলে কোহিনূর, আমি চেঞ্জ করব, আপনি যান এখন। আমি চেঞ্জ করিয়ে দিব। না, আমি নিজেই পারবো। পারবি না? পারলেও আমিই করে দিব, চুপ করে বসে থাক। আমার লজ্জা লাগছে খুব। কেন, আমার কি কিছু দেখার বাকি আছে এখনো? ছি, কি সব কথা, অসভ্য লোক একটা। তোমার জন্য আমি সবকিছু হতেই রাজি। প্রিয়া? প্রিয়াটা আবার কে? তোমাকে দেওয়া আমার নতুন নাম। আহিয়ানের এসব উদ্ভট কথা বার্তা শুনে কোহিনূর কি বলবে বুঝতে পারল না। আহিয়ান কোহিনূরের জামার চেইন খুলতেই কোহিনূর সেখানে নিজের হাত চেপে ধরে, আবারও বলে সে নিজেই চেঞ্জ করতে পারবে। আহিয়ান শুনল না কোহিনূরের কথা, আবারও ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। আহিয়ানের ঠান্ডা হাত কোহিনূরের পিঠ স্পর্শ করতেই চোখ বন্ধ করে নিয়েছে কোহিনূর। বউকে এমন করতে দেখে আহিয়ান হাসছে মনে মনে। পাশাপাশি শুয়ে আছে আহিয়ান আর কোহিনূর। আহিয়ান কোহিনূরের গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আহিয়ান কোহিনূরের ঠোঁটে স্লাইড করছে, লজ্জায় মেয়েটার গাল লাল হয়ে গেছে। আহিয়ান কোহিনূরকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে, কপালে চুমু খায়। কোহিনূরের তাকিয়ে বলে, আমার লজ্জাবতীর লজ্জা ভাঙেনি এখনো। আহিয়ানের কথা শুনে লজ্জায় কোহিনূর আহিয়ানের বুকে মাথা গুজে নেয়। আহিয়ান হাসে, তার কথায় লজ্জা পেয়ে আবার তার বুকেই মাথা লুকাচ্ছে। কি মিষ্টি বউ আহিয়ানের। আহিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কোহিনূর। অনেকগুলো দিন কেটে গেছে, কোহিনূর এখন পুরোপুরি সুস্থ। জিহাদের মাথায় সত্যিই সমস্যা ছিল, এটা নাকি ছোটবেলা থেকেই। এটা নাহিদও জানত, তবে এমন বাড়াবাড়ি কিছু হবে বুঝতে পারেনি। আহিয়ানের আপায়নে এখনও হাসপাতালেই আছে জিহাদ। আহিয়ানের এতে সামান্যতম অনুশোচনা হচ্ছে না, তার বউয়ের দিকে নজর দিয়েছে, জানে মারেনি, এটাই অনেক। এই হলো আহিয়ানের কথা। জিহাদের আম্মু কান্নাকাটি করলেও তার আব্বু কিছুই বলেননি। তার ধারণা এমন ছেলে থাকার থেকে না থাকা ভালো। বাড়িতে মা বাবার সাথে বেয়াদবি করতে করতে বাহিরে গিয়েও করেছে জিহাদ। আপাতত সুস্থই, হাসপাতালে থেকে পাগলামি করলে কি হবে? পুলিশ কেস হলে এতদিনে জেলে পচে মরত। আহিয়ান তো একটুর উপরে ছেড়ে দিয়েছে। মিতু আর অয়নের সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে। মিতুর আব্বু আম্মু প্রথমে মেনে না নিলে এখন মেনে নিয়েছেন সবটাই। মিতু ভালো আছে, তাকে অয়নের আব্বু আম্মু নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। মেয়ে সুখে আছে, তাই তাদের এখানে আপত্তি জানানোর কিছুই নেই। মিতুর আব্বু অয়নকে খুঁজতে খুঁজতে তাদের বাসায় এসেছিলেন। অয়নকে না পেলেও পেয়েছিলেন মিতুকে। এই বিয়ে তিনি মানেননি, তাই মিতু যেতে না চাইলেও তার হাত ধরে এক প্রকার টেনে হিচড়েই নিয়ে যাচ্ছিলেন অয়নদের বাসা থেকে। চিৎকার চেঁচামেচি শুনে অয়নের আব্বু রুম থেকে বেরিয়ে আসেন। অবাক হন মিতুর আব্বুর সাথে অয়নের আব্বু। এত তার স্কুল জীবনের বন্ধু, এতদিন পরে দেখা হওয়ায় দুই বন্ধুই খুশি হয়েছে, নিজেদের পুরনো স্মৃতিচারণ করেছেন। তাদের বাসা ছিল মিতুদের বাসার পাশেই। চাকরির জন্য অয়নের আব্বু সেই বাসা ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু ছোটবেলার বন্ধুকে দেখে চিনতে অসুবিধে হয়নি দুজনের মধ্যে কারোর। দুজনেই দুজনকে দেখে খুশি হয়েছেন। অয়নের আব্বু বুঝিয়ে বললে মিতুর আব্বুও বুঝতে পারেন মেয়ের সুখই তার সুখ, তাই তিনিও বন্ধুর কথায় সায় দেন। আহিয়ান এখন নিজের কাজে ব্যস্ত, কোহিনূরকে সময় দিতেই পারছে না। প্রতিদিনই ভাবে কোথাও ঘুরতে নিয়ে যাবে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। এটা ওটা যে কোনো কাজ পড়ে যায়। আহিয়ান তার কাজের জন্য রাঙ্গামাটি যাবে ভাবছে, সাথে করে অয়ন আর রহিকেও নিয়ে যাবে। অয়নের বিয়েটা তো তাড়াহুড়ো করে হলো, এবার তাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাইছে আহিয়ান। তাছাড়া মিতু গেলে কোহিনূরেরও ভালো লাগবে। বেকনিতে দাঁড়িয়ে আছে কোহিনূর, বাইরের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে।
কোহিনূর আজকে শাড়ি পরেছে, ধমকা হাওয়ায় পাতলা শাড়ির আঁচলটা উড়ে যাচ্ছে বারবার। কোহিনূরের ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজবে, কিন্তু এত সময় ধরে শুধুই বাতাস দিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, এদিকে বৃষ্টি হওয়ার কোনো নামই নেই। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে কোহিনূর, বুঝতে বাকি নেই এটা আহিয়ান। আহিয়ান কোহিনূরের গলায় মুখ গুজে দেয়, চোখ বন্ধ করে নেয় কোহিনূর। আহিয়ান কোহিনূরকে নিজের দিকে ঘোরায়, কোহিনূর তাকায় আহিয়ানের দিকে। আহিয়ান মুখে হাসি নিয়ে কোহিনূরের দিকে তাকিয়ে বলে, আমার একটা ছোট্ট কুহু লাগবে, দিবি আমাকে? আহিয়ানের হঠাৎ এমন আবদারে কোহিনূর অবাক হয়। সাথে লজ্জাও পেয়েছে খুব, দুই হাত দিয়ে সাথে সাথে মুখটা ডেকে ফেলেছে। আহিয়ান দেখছে তার লজ্জাবতীকে, কোহিনূরের মুখের উপর থেকে হাত সরিয়ে আলতো করে কপালে চুমু খায়। কোহিনূর এখনো চোখ বন্ধ করে আছে। আহিয়ান কোলো তোলে নেয় কোহিনূরকে। তারপর কি হয়েছে জানি না, আমি কিছুই দেখিনি। আজকে কোহিনূর, আহিয়ান, মিতু, অয়ন আর রোহি সবাই মিলে রাঙ্গামাটি যাবে। আহিয়ান যাবে তার কাজে, বাকিরা এই সুযোগে ঘোরাঘুরি করবে। আনা নাহিদকেও বলা হয়েছিল, তবে তারা যাবে না, আনায়ার প্রেগনেন্সির জন্য হাঁটতে চলতেও সমস্যা হয় এখন। নাহিদকে সবসময় খেয়াল রাখতে হয় আনায়ার। আহিয়ান বলেছিল নাহিদকে তাদের সাথে আসতে, কিন্তু নাহিদ আনায়াকে একা রেখে যাবে না। আনা যাবে না বলে কোহিনূরেরও মন খারাপ, এই প্রথম আনায়াকে রেখে কোথাও ঘুরতে যাচ্ছে। এখন যদি আহিয়ানকে বলে যাবে না তার সাথে, তাহলে আরও ঝামেলা লাগাবে। আহিয়ান তার ব্যবসার কাজে রাঙ্গামাটি যাবে, এটা শোনা মাত্রই কোহিনূর লাফিয়ে উঠেছিল আহিয়ানের সাথে সেও যাবে। এই প্রথম কোহিনূর নিজে থেকে কোথাও যেতে চেয়েছে, তাই অসুবিধে হবে জেনেও আহিয়ান না করেনি। মিতু, রোহির সাথে থাকলে কোহিনূরের ভালো লাগবে, এই ভেবে তাদেরকেও সাথে নিয়েছে। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে আহিয়ানরা, সবাই এবার রওনা দেবে। কোহিনূরের আম্মু আর শাশুড়ি বারবার বলে দিয়েছে এখানে যাবে না, ওখানে যাবে না, রাতে বেরোবে না, চুল খোলা রাখবে না, মানুষের নজর লাগবে, এসব শুনতে শুনতে কোহিনূরের কান পচে গেছে। তবে ভালোই লাগে, এতদিন পরে দুই মায়ের আদর একসাথে পাচ্ছে। এরকম একটা সুখী ফ্যামিলিতে কোহিনূর থাকতে চেয়েছিল সব সময়। এখন নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়, তার এত ভালো পরিবার পেয়েছে, আহিয়ানের মতো কেয়ারিং হাজবেন্ড পেয়েছে, একটা মেয়ের ভালো থাকার জন্য আর কি চাই। আজকে অয়ন ড্রাইভ করছে, তার পাশে মিতু বসে আছে। এই দুইজনের ঝগড়া ঝামেলা লেগেই থাকে সবসময়। এই যে আসার সময় অয়ন মিতুর পছন্দ করা শার্ট পরেনি বলে ভালোই ঝগড়া করেছে মিতু। এসব দেখে কোহিনূর ঝগড়া থামাবে কি, হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেয়েছে। এসব নিয়েও কেউ ঝগড়া করে তার জানা ছিল না, যে কোনো বিষয়ে ঝগড়া বাঁধানো অয়ন আর মিতুর পক্ষেই সম্ভব। আহিয়ান গাড়ির মধ্যে বসেও বারবার ফোনে কথা বলছে, ল্যাপটপে কাজ করে যাচ্ছে। কোহিনূর আহিয়ানের কাঁধে মাথা রেখে চুপটি করে বসে আছে। এত এত কাপলের মধ্যে রোহির নিজেকে অসহায় লাগছে খুব। এক ছেলের সাথে প্রেম করল সে, সবসময় হসপিটাল আর পেশেন্ট নিয়েই পড়ে থাকে। জায়ানের আশা ছেড়ে দিত, এতদিনে বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চাকে স্কুলে ভর্তি করানোর বয়স হয়ে যেত। আগে যেমন অয়নকে রোহি কথায় কথায় অভিশাপ দিত, তোর বিয়ে হবে না এই বলে, এখন অয়ন রোহিকে উঠতে বসতে অভিশাপ দেয়। কোহিনূর জায়ানকে আসতে বসেছিল, ফোন দিয়ে জায়ানের কাজ আছে। কোহিনূরকে বুঝিয়ে বলেছে, বিয়ের আগে রোহি আর সে একসাথে এভাবে ঘোরাঘুরি করলে মানুষ খারাপ বলবে, তাই আর আসেনি। কোহিনূরও এটাই মনে করে, তাই জোর করেনি। অয়ন সবাইকে নিয়ে রিসোর্টে এসেছে, আহিয়ান আগেই নেমে গেছে, তার কিছু কাজ আছে। কোহিনূরকে বারবার বলে দিয়েছে তার ফিরতে রাত হবে, কোহিনূর যেন কোথাও একা না যায়। কোহিনূরও মাথা নাড়িয়ে সায় জানিয়েছে, ইদানিং আহিয়ান তাকে নিয়ে একটু বেশিই চিন্তা করছে। কিডন্যাপিংয়ের ঘটনাটায় খুব ভয় পেয়ে গিয়েছে আহিয়ান, সেদিনের পর থেকে কোহিনূরকে কোথাও যেতেও দেয়নি, ঘরে বসেই দিন কাটিয়েছে। আনা এই সময় কোহিনূরকে তার পাশে চাইছিল, কিন্তু সাহস করে বলতে পারেনি। নিজের ভাইকে তো চিনে, সবার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। আজকে কোহিনূর আনায়াকে খুব মিস করছে, তারা এত মজা করছে, আনা নেই এখানে, মিতু আর রোহিরও খারাপ লাগছে এটা নিয়ে। কোহিনূর আপাতত রুমে একাই আছে। এসেছে অনেকক্ষণ হলো, কিছু সময় সবার সাথে আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেছে, ঘোরাঘুরি হবে, কালকে এতদূর জার্নি করে এসেছে, এখন রেস্ট নেওয়া দরকার। কোহিনূর বেকনিতে দাঁড়িয়ে বাহিরের সৌন্দর্য উপভোগ করছে। রাঙ্গামাটি শহরটাতে এই প্রথম আসলো সে, তার বাবার মুখে শুনেছে জায়গাটা কেমন, তবে কখনো আসা হয়নি। সত্যিই ভালো লাগছে এখানে এসে। এখানকার শান্ত স্নিগ্ধ এবং শীতল পরিবেশ, পাহাড়ের সবুজ গাত্তা এবং নদীর শান্ত প্রবাহ মনকে শান্ত করে দেয়। এই সুন্দর সবুজে ঘেরা পরিবেশ দেখলে যে কারোর মনে শান্তি ফিরে আসবে। আমি এই জায়গাটা সম্পর্কে কিছুই জানি না, সবই গুগল থেকে। ভুল থাকলে বলবেন। আহিয়ান এসেছে অনেক রাত করেই, কোহিনূর ঘুমিয়ে পড়েছে দেখে আর ডাকেনি। ফোন দিয়ে বলেছিল তার জন্য অপেক্ষা করে বসে না থাকতে, দেরি করেই আসবে।
আহিয়ান ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেয়, তারপর চুপটি করে শুয়ে পড়ে কোহিনূরের পাশে। আহিয়ান এসেছে এটা মনে হয় কোহিনূর বুঝতে পেরেছে, তবে কোনো কথা বলেনি। এখন শরীরটা তেমন ভালো লাগছে না, কথা বলতেও ইচ্ছে করছে না। আসার সময় খুব মাথা ঘুরছিল, বমি বমি পাচ্ছিল। তার আম্মু আর শাশুড়ি বারবার বলছিলেন আহিয়ানকে জানাতে কোহিনূরই না করেছে, পরে দেখা যাবে তার অসুস্থতার জন্য বেড়াতে আসার আনন্দটাই মাটি হয়ে যাবে। সকালে আবার সবাই একসাথে হয়েছে, আহিয়ানের এখন কাজ নেই, সবার সাথে আড্ডা দিবে। কোহিনূর আর আহিয়ান পাশাপাশি বসে আছে, রোহি ফোনে কথা বলে যাচ্ছে। কোহিনূর বুঝতে পারে না এরা এত সময় ফোনে কি কথা বলে। আহিয়ানের সাথে কথা বললেও কি কথা বলবে খুঁজে পায় না, আর এরা সারা রাত দিন কথা বলেও কথা শেষ করতে পারে না। অয়ন আর রোহি রিসোর্টের গার্ডেনের দিকটা দিয়ে হেঁটে আসছে। আহিয়ান যেখানে যাওয়ার কথা বলেছে সেখানে যেতে হলে এখান দিয়েই যেতে হবে। চারিদিকে ফুলে ভরা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মিতু আর অয়ন। সুন্দর পাকা রাস্তাটার দুই পাশে রংবেরঙের দেশি বিদেশি নানা ধরনের ফুল ফুটে আছে। অয়ন দেখছে তাদের সামনে এক কাপল হাত ধরে হেঁটে যাচ্ছে। অয়নেরও ইচ্ছে হলো মিতুর হাত ধরে হাঁটবে এভাবে, কিন্তু মিতু যা ভয়ানক মহিলা, মিতুর কাছে গেলেও অয়নের মনে হয় এই বুঝি কারেন্টের শকট খেল। অয়ন কি যেন ভেবে হুট করে মিতুর সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ এভাবে সামনে আসায় মিতুর ধাক্কা লাগে, অয়নের সাথে সরে গিয়ে ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে। অয়ন মিতুর দিকে তাকিয়ে বলে, আমার হাত ধরে হাঁটবে প্লিজ। হঠাৎ এমন ইচ্ছে হলো যে, শুধু কি হাত ধরতে ইচ্ছে করে, আরো কত কি করতে ইচ্ছে করে। তুমি তো হাত ধরলেই ঝাড়ি মারো, আমার ইচ্ছে আর পুনো হলো কোথায়। মিতুর হাসি পাচ্ছে খুব, অয়ন বেচারা মনে মনে খুব কষ্টে আছে, কথা শুনলেই বোঝা যায়। মিতুর ভাবমূর্তির কোনো পরিবর্তন হয়নি, এখনো আগের মতো দাঁড়িয়ে আছে, তাই অয়ন আর হাত ধরার সাহস পায়নি। আবার গিয়ে মিতুর পাশে দাঁড়িয়েছে, দুজনে আবারও পাশাপাশি হেঁটে যাচ্ছে। মিতু মুচকি হাসে অয়নের কাছে এগিয়ে যায়, হাঁটার মধ্যেই মিতু অয়নের হাত ধরে, তারপর পর কাঁধে মাথা রাখে। অয়ন তো অবাক, মিতু নিজে থেকেই অয়নের কাছে আসলো। অয়ন মনে মনে খুব খুশি হয়েছে, মুখ থেকে হাসি সরছেই না। অয়নের বাচ্চামো দেখলে মিতুর সবসময়ই হাসি পায়, এই এখনো হাসছে। কোনো কথা না বলে দুজনেই হেঁটে যাচ্ছে। মিতুর মনে পড়ে সেদিনের কথা, সে ইমাজিন করেছিল কারোর হাত ধরে তার কাঁধে মাথা রেখে এরকম একটা সুন্দর ফুলে ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে। মিতু অবাক হচ্ছে খুব, তার স্বপ্ন যে আজ এভাবে সত্যি হবে কোনোদিনও ভাবেনি। মিতু ভালো আছে, অয়নের সাথে ঝগড়া ঝামেলা হলেও দিনশেষে অয়ন তার সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করে মিতুকে। মিতু আর অয়ন হাত ধরে হেঁটে যাচ্ছে। রিসোর্টের গার্ডেন এরিয়া পেরোলেই সুন্দর একটা বসার জায়গা আছে, আহিয়ান সেখানেই আসতে বলেছিল তাদের, কিন্তু আহিয়ান, কোহিনূর বা রোহি কেউই নেই। অয়ন আহিয়ানকে মেসেজ করে বলে দেয় আহিয়ানের বলা জায়গাতে তারা এসে গেছে। কিছু সময় পর রিসোর্টের এক কর্মচারী এসে মিতু আর অয়নকে তার সাথে যেতে বলে, অয়ন বুঝতে পারে আহিয়ানই পাঠিয়েছে, তাই কথা না বাড়িয়ে ছেলেটাকে অনুসরণ করে চলে যায়। ছাউনি দেওয়া ছোট্ট প্যাভিলিয়নগুলো সাজানো রয়েছে পাশাপাশি। এই ধরনের প্যাভিলিয়ন এখন প্রায় সব রিসোর্টেই দেখা যায়। চারিদিকটা খোলামেলা, বসার জন্য বেতের চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে ভিতরে। মিতু আর অয়ন সেখানে গিয়ে অবাক হলো খুব, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো জায়গাটা। প্রথমে ভেবেছিল ভুল জায়গায় এসে পড়েছে। দেখে মনে হচ্ছে কোনো প্রেমিক তার প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে সাজিয়েছে। আহিয়ানকে আবার ফোন করে জিজ্ঞেস করে এখানেই আসতে বলেছিল কিনা। অয়নের মনে হচ্ছে সে ভুল জায়গাতে এসে পড়েছে। আহিয়ান বলেছে ঠিক জায়গাতেই এসেছে, এটা শুনে আর কিছু বলেনি, বুঝে গিয়েছে বন্ধু তাকে সারপ্রাইজ দিতে চাইছে। বৃত্তাকার টেবিলটিতে একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া, পাশেই একটা ছোট চকলেট কেক আর গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা একটা ছোট্ট বক্স। অয়ন বক্সটা হাতে তুলে নেয়। বক্সটি খুলতেই একটা কাপল রিং দেখতে পায়, দেখেই বোঝা যাচ্ছে খুব দামি। মিতু আর অয়ন একে অপরের দিকে তাকিয়ে আছে। দূরে দাঁড়িয়ে আছে আহিয়ান, কোহিনূর আর রোহি। অয়ন মিতুকে এখনো রিং পরাচ্ছে না দেখে রোহি চিল্লিয়ে বলে অয়নকে, আংটিটা পরাচ্ছিস না কেন আহাম্মক, আর কত দেখবি মিতুকে। রোহির কথা শুনে অয়ন আর মিতু দুজনেই তাদের দিকে তাকায়। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি দাঁড়িয়ে আছে, রোহি ফোন হাতে নিয়ে মিতুদের ভিডিও করছে। আহিয়ানের সারপ্রাইজটা মিতুর খুব ভালো লেগেছে, এদের ফ্রেন্ড সার্কেলের এক একজন তাওরছিরা পাগল হলেও বন্ধুত্বের দিক দিয়ে এরাই বেস্ট। মিতু বরাবরই মুগ্ধ হয় অয়নদের বন্ধুত্ব দেখে। অয়ন এখনো দাঁড়িয়ে আছে দেখে আহিয়ান আবার অয়নকে বলে মিতুকে আংটিটা পরিয়ে দিতে। অয়ন তো এত বড় সারপ্রাইজ পেয়ে খুশিতে সব ভুলে গেছে। মিতু নিজেই হাত বাড়িয়ে দেয় অয়নের দিকে। অয়ন আর মিতু দুজনেই দুজনকে আংটি পরিয়ে দেয়, এমন সময় তাদের উপরে ফুলের পাপড়ি পড়তে শুরু করে। অয়ন তো খুব খুশি, এত কিছু করেছে আহিয়ান তাদের জন্য। আহিয়ানরা সবাই এগিয়ে আসে।
আহিয়ান আর রোহি এত জোরেই চিৎকার দিয়ে সারপ্রাইজ কথাটা বলেছে কোহিনূর দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরেছে। আহিয়ান এসে অয়নের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, হা করে তাকিয়ে আছিস কেন, কেকটা কাটবি তো? তুই এত কিছু করেছিস, আমার তো খুশিতে কান্না চলে আসছে। সারপ্রাইজ তো এখনো বাকি রে বোকা। তাড়াতাড়ি কেক কাট, তোর জন্য আমাদের ঘুরতে যাওয়া হলো না। রোহি, তোর হিংসে হচ্ছে তাই না রে রোহি? হবে না? আমাকে আহিয়ান জীবনের একটা 1 টাকার চকলেট দিল না, এদিকে কোনো উপলক্ষ ছাড়াই তোকে এত বড় সারপ্রাইজ দিল। এত বড় মিথ্যা কথা তুই কিভাবে বললি রোহি? আমার বউয়ের ভাইকে দিয়ে দিলাম, আর কি চাই তোর? আহিয়ান, তর বউয়ের ভাই আমাকে পাত্তা দেয় না। এ দুঃখ আমি কাকে বলবো? অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিলে এতদিনে আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে যেত। আহারে, বিয়ের চিন্তায় মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। মজা করবি না একদম, আমি সিরিয়াস। মনে খুব কষ্ট নিয়ে কথাটা বলেছে রোহি। রোহির কাদো কাদো মুখ দেখে সবাই হাসছে। রোহি ভাবছে, অয়নকে দেওয়া অভিশাপ তার উপরেই এসে পড়ল, কপালে শেষমেশেই ছিল রোহির। সবাই মিলে ঘুরতে বেরিয়েছে আজকে। কোহিনূর আর মিতু হাত ধরে হাঁটছে, অয়ন আর আহিয়ান তাদের পাশাপাশিই হাঁটছে। রোহি ভিডিও করতে ব্যস্ত। আহিয়ানের মাঝে মধ্যেই ফোনে কল আসছে, কাজের কথা বলছে। কোহিনূর বা বাকিরা বিরক্ত হচ্ছে না এতে, সবাই জানে আহিয়ান এখানে নিজের কাজের জন্যই এসেছে। চারিদিকের এই শীতল পরিবেশ আর সুন্দর আবহাওয়াতে বেরোলে যে কারোর মন ভালো হয়ে যাবে। এখন কিছুটা শীত পড়েছে, পাহাড় আর অরণ্যের শহর হওয়ায় শীত মৌসুমটা রাঙামাটিতে বেড়ানোর জন্য ভালো সময়। রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ হল কাপ্তাই লেকের উপরে অবস্থিত 335 ফুট লম্বা ঝুলন্ত সেতুটি। এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসেন না। কোহিনূর এই জায়গা সম্পর্কে অনেক শুনেছে, এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবে বলেই আহিয়ানের সাথে তার এখানে আসা, তবে কাজের জন্য আহিয়ানের পাত্তাই পাচ্ছে না। এই এখন এসেছে, কোহিনূরের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, ফোনে কার না কার সাথে কথা বলে যাচ্ছে। কোহিনূর মুখটা কেমন করে রেখেছে, আহিয়ানের দিকে তাকাচ্ছে, আবার আহিয়ান তার দিকে তাকালেই চোখ অন্য দিকে সরিয়ে নিচ্ছে। আহিয়ান বুঝতে পেরেছে কোহিনূর কেন এমন করছে। আহিয়ান এসে কোহিনূরের পাশে দাঁড়ায়, মিতুর দিকে তাকিয়ে বলে, কিছু সময়ের জন্য আমার বউটাকে একটু আমার হাতে তুলে দিবে শালিকা, কাজ শেষ হয়ে গেলে আবার দিয়ে দিব। বউ তো আপনারই, আপনার সম্পদ আপনি নিয়ে যান, আমার হাত ছেড়ে চলে গেলে আবার আমাকে জেলে পাঠাবেন। আমার একটামাত্র ভালোবাসার বউ, বুঝই তো? হ্যাঁ বুঝেছি, নিয়ে যান আপনার বউকে। মিতু কোহিনূরকে ঠেলে আহিয়ানের দিকে পাঠিয়ে দেয়। আহিয়ান নিজের হাত দিয়ে আগলে নিয়েছে কোহিনূরকে। কোহিনূরের পরনে কালো রঙের লং কুর্তি, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে, বাতাসে উড়ে এসে চোখে মুখে পড়ছে। কোহিনূর বিরক্ত হয়ে বারবার চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে। আহিয়ান কোহিনূরের পিছনে দাঁড়িয়ে চুলগুলো হাত দিয়ে পেঁচিয়ে খোপা করে দিয়েছে। আহিয়ান কোহিনূরের চুল বেঁধে দিয়েছে না দড়িতে গিঁট দিয়েছে বুঝতে পারল না কোহিনূর। এখন যদি বলে হয়নি তাহলে ধমক দিয়ে বলবে, তুই আমার থেকে বেশি বুঝিস। মিতু আর অয়ন ঝগড়া করছে, ঝগড়ার মাঝখানে আবার রোহিকে বলছে তাদের ছবি তুলে দিতে। রোহির নিজেকে অবলা প্রাণী মনে হচ্ছে, এখানে আসার পর থেকে জোড়ায় জোড়ায় কাপল দেখছে, এসেছে 2 কাপলের সাথে, মাঝখান থেকে সে একা পড়ে গেছে। এটা নিয়ে অয়ন মজা করতে ছাড়ছে না, বারবার বলছে তর জন্য খুব কষ্ট হচ্ছে রে রোহি, এই জন্মে মনে হয় জায়ানের সাথে তর বিয়েটা আর হলো না। এসব শুনে রোহি তেলে বেগুনে জ্বলে উঠছে। এদিকে রোহি আর অয়নের কথা শুনে মিতু হেসে যাচ্ছে। আহিয়ানের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে কোহিনূর। রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজটির উপর দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এখানে এসে এত কিছু দেখার পর কোহিনূর কয়বার আহিয়ানকে ধন্যবাদ জানিয়েছে তার ঠিক নেই। কোহিনূর আহিয়ানের সাথে কথা বলে যাচ্ছে, আহিয়ানের কানে কোনো কথাই যাচ্ছে না, সে মুগ্ধ হয়ে দেখছে তার মায়াবতীকে। আচমকাই আহিয়ান কোহিনূরকে নিজের দিকে ঘুরায়। কোহিনূর কথা বলা বন্ধ করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে, বুঝার চেষ্টা করছে আহিয়ান কি করতে চাইছে। আহিয়ান কোহিনূরের কাঁধে ফেলে রাখা ওড়নাটা দিয়ে মাথা ডেকে দেয়। নিজের হাতের আজলায় কোহিনূরের ছোট্ট মুখটি নিয়ে আলতু করে কপালে চুমু খায়। দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নিয়েছে রোহি। কোহিনূরের প্রতি আহিয়ানের ভালোবাসা দেখলে রোহি বরাবরই মুগ্ধ হয়। ছেলেদের ভালোবাসা মনে হয় এমনই হয়, প্রকাশ করে কম, ভালোবাসে বেশি। আহিয়ানকে দেখলে এটা বোঝা যায় সকলের প্রতি কঠোর, এদিকে কোহিনূরের কিছু হলে নিজেকে ঠিক রাখতে পারে না। মেয়েদের মতো কান্নাকাটি করে ভাসিয়ে দেয়। কোহিনূরের গায়ে হাত দিয়েছিল বলে জিহাদকে জমের সাথে দেখা করিয়ে এনেছে আহিয়ান, সেদিকের ঘটনাটা মনে করলেও ভিতরটা কেঁপে উঠে রোহির। সময়মতো হাসপাতালে না নিয়ে গেলে হয়তো মারা যেত সেখানেই।
রোহি এসব ভাবছিল, তখনই আহিয়ান ডেকে উঠে। আহিয়ানের ডাকে রোহির ধ্যান ভাঙে, মুখে হাসি নিয়ে আহিয়ানদের দিকে এগিয়ে যায়, সাথে অয়ন আর মিতুও। ঘোরাঘুরি শেষ করে সবাই আবার রিসোর্টে ফিরে আসে। ঘোরাঘুরি করে কোহিনূরের ভালোই লাগছে। সারাদিন ধরে শরীরটা কেমন মাছ করছে, শরীর খারাপ লাগছে, এটা আহিয়ানকে বুঝতে দেয়নি কোহিনূর। শত ব্যস্ততার মাঝেও আহিয়ান সবসময় চেষ্টা করে নিজের সবটুকু দিয়ে কোহিনূরকে ভালো রাখার। কোহিনূর অসুস্থ জানলে দেখা যাবে আহিয়ান এখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে বাড়ি যাওয়ার উদ্দেশ্য। আহিয়ান ফ্রেশ হয়ে এসেছে, কোহিনূর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। আহিয়ান কোহিনূরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কোহিনূরকে জড়িয়ে ধরে, গলায় মুখ ডুবিয়েছে। আহিয়ানের ঠোঁটের স্পর্শে সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে কোহিনূরের। এই মুহূর্তে এসব কিছু ভালো লাগছে না কোহিনূরের। সকাল থেকেই শরীরটা খারাপ লাগছে, গা ঘুলাচ্ছে, খুব মনে হচ্ছে এক্ষুনি পেটের সব উগড়ে দিবে। মাথাটাও ঘুরাচ্ছে। আহিয়ান বুঝতে পারছে কোহিনূরের শরীর খারাপ। কোহিনূরকে এমন করতে দেখে চিন্তিত হয়ে পড়েছে আহিয়ান, সাথে সাথে কোহিনূরকে কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। আহিয়ান কোহিনূরের মাথার কাছে বসে আছে, বারবার বলছে, কি হয়েছে কুহু, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। কিছু হয়নি আমার। চুপ করে ঘুমিয়ে থাক, আমি ডাক্তার ডাকছি। ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি। আমার থেকে বেশি বুঝিস তুই। আমি এখন বাসায় থাকি না বলে যা ইচ্ছে তাই করে যাচ্ছিস, ঠিক মতো খাবার দাবার না খেলে তো শরীর খারাপ করবেই। কোহিনূর বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে তাকিয়েছে আহিয়ানের দিকে। এর জন্যই কিছু বলে না, বললেই বলবে আমার থেকে বেশি বুঝিস তুই। তার শরীর সে না বুঝলে কে বুঝবে। কোহিনূর এভাবে তাকিয়েছে দেখে আহিয়ান কোহিনূরের কাছে গিয়ে নাকের সাথে নাক ঘষিয়ে বলে, শুধু শরীরটা তর, বাকি সব আমার, তাই আমি বেশি বুঝি। আহিয়ানের কথা শুনে কোহিনূর হা করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। মনে মনে বলা কথা আহিয়ান শুনতে পেয়েছে, কিভাবে বুঝতে পারছে না কোহিনূর। কোহিনূর কিছু বলতে যাবে তখনই আহিয়ান কোহিনূরের ঠোঁটে চুমু দিয়ে বসে আলতু করে কোহিনূরের গালে আঙুল ছুঁয়ে বলে, ভালো স্বামীরা বউয়ের মনের সব কথা শুনতে পায়, তাই আমিও শুনেছি, অবাক হচ্ছিস কেন। আহিয়ানের কথা শুনে হাসি পাচ্ছে কোহিনূরের। আহিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, তাহলে আমি শুনতে পাই না কেন? আমি কি ভালো বউ নই? না তুই পচা বউ। ভালো বউরা দিনরাত স্বামীকে চুমু খায়, সকাল বিকাল আদর দেয়। এদিকে তর হাতটা ধরতে গেলেও আমাকে জোরাজুরি করতে হয়। তাহলে এখন কি করবেন? আমার জন্য সতীন আনার কথা ভাবছেন নাকি? এটা তো আমি আগে ভেবে দেখিনি, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। আমার সাথে থেকে থেকে তোর অনেক বুদ্ধি হয়েছে বলতে হবে। আহিয়ান কথাটা বলা মাত্রই কোহিনূর রেগেমেগে তাকিয়েছে আহিয়ানের দিকে। এবার রক্ষে নেই, আহিয়ানের কথাটা বলে ভুল করে ফেলেছে বুঝতে পারছে। আহিয়ান উঠে যেতে নিচ্ছিল, কোহিনূর তার পাশে থাকা বালিশটা আহিয়ানের দিকে ছুঁড়ে মারে। আহিয়ান সেটা আটকাতে গেছিল, এখানেও কোহিনূর রেগে গেছে। দুজনের টানাটানিতে বালিশের বেহাল অবস্থা। বালিশের তুলোগুলো রুমের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অয়ন আর রহিরা এসেছিল আহিয়ান আর কোহিনূরকে ডিনারের জন্য ডাকতে। জামাই বউয়ের বালিশ টানাটানি দেখে হা করে তাকিয়েছে সবাই। দরজার পাশে লুকিয়েছিল এদের রোমাঞ্চ দেখতে, এভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগে যাবে বুঝতে পারেনি। মিতু শুধু দেখে যাচ্ছে রহি আর অয়নকে কোথায় গিয়ে আহিয়ান আর কোহিনূরের ঝগড়া থামাবে তা না করে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে। যদিও এটাকে ঝগড়া বলে না, তবে ঠিক কি নিয়ে জামাই বউ মিলে এই নির্দোষ বালিশটার উপরে নির্যাতন করলেও বুঝতে পারছে না কেউই। আহিয়ানের চোখ যায় দরজার পাশে লুকিয়ে থাকা অয়নদের দিকে। আহিয়ান ভ্রু কুঁচকে তাকিয়েছে তাদের দিকে। এদের জ্বালায় ঝগড়া রোমাঞ্চ কোনো কিছুই শান্তি মতো করতে পারে না আহিয়ান। লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে। আহিয়ান চিৎকার দিয়ে বলে উঠে অয়নদের, তোদেরকে সবসময় চিপায় চাপায় পাওয়া যায় কেন রে? জিলাপির গন্ধ পেয়ে চলে এসেছিস তাই না? না রে, রোমান্সের গন্ধ পেয়ে এসেছিলাম। কিন্তু বালিশের উপর তোদের নির্মম অত্যাচার ছাড়া আর কিছুই দেখিনি, বিশ্বাস কর। অয়ন, কাছে আয়, তোকে টাস টাস করে দুইটা চুমু খাই। ছি দুষ্টু ছেলে, এসব বলতে লজ্জা লাগে না? তর লুকিয়ে লুকিয়ে মানুষের রোমাঞ্চ দেখতে লজ্জা লাগে না? রহি, বন্ধু হয়ে বন্ধুর রোমান্সের গল্প শোনা, সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে দেখা, এসব আমাদের অধিকার বুঝেছিস তাই লজ্জা লাগে না? লজ্জা থাকলে তো লাগবে। রহি, এভাবে কথা বলিস বলেই জায়ান তোরে পাত্তা দেয় না। সব সময় এই কথা বলবি না, মেরে মুখের হাড় ভেঙে ফেলবো তর, তারপর সবাই মুখ ভাঙা অয়ন বলে ডাকবে। চুপ করবি পাগলের দল। কি বলতে এসেছিস বলে যা এখান থেকে। আমার বউয়ের প্রেম প্রেম পাচ্ছে, লজ্জায় আমাকে বলতে পারছে না। বেরিয়ে যা, আমি কাজ করব। আহিয়ান, এত রাতে কিসের কাজ করবি? অয়ন, বাচ্চা পয়দার, অশ্লীল ছেলের অশ্লীল কথা। অয়ন, আহিয়ানের শেষের কথাটায় মনে হচ্ছে অয়ন আর রহি লজ্জা পেয়েছে, মান ইজ্জত নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে।
আহিয়ান যা ছেলে পরে দেখা যাবে অয়নের প্যান্ট খুলে হাতে ধরিয়ে দিয়েছে। মিতু হা করে এদের কথা শুনে যাচ্ছে, শুধু টাস টাস করে থাপ্পড় মারে, শুনেছে চুমুও খাওয়া যায় এটা জানতো না। মিতু দেখছে কোহিনূর খুব রেগে আছে, এখনো রাগ করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আর এই তাকানো দেখে আহিয়ান কিনা বলছে তার বউয়ের প্রেম প্রেম পাচ্ছে। মিতু ঠিক বুঝতে পারছে না সে নিজে বলদ নাকি বলদদের মাঝখানে এসে পড়ল। আহিয়ান আর কোহিনূরকে ডিনারে আসতে বলেই রোহি অয়নরা বেরিয়ে গেছে। আহিয়ান যেভাবে তাকিয়েছিল বেশি সময় দাঁড়ালে আবার মেরে ধরে আপ্যায়ন করত। আহিয়ান কোহিনূরের দিকে তাকিয়ে বুঝতে পারে কোহিনূর এখনো রেগে আছে। আগের মতোই তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আহিয়ান কোহিনূরের কাছে গিয়ে বলে, আমাকে দেখার জন্য সারারাত পড়ে আছে বউ। এখন চল খেয়ে আসি, তারপর তোকে আদর দিব। কোহিনূর গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে উত্তর দেয় আহিয়ানের কথার। আমাকে আদর দিতে হবে না, আপনি না একটু আগেই বললেন আমার জন্য সতীন নিয়ে আসবেন। তাকে খুঁজে নিয়ে এসে আদর করুন গিয়ে। আহিয়ান কোহিনূরকে পিছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরের কাঁধে থুতনি রেখে বলে, আমার সোনা বউ কি রাগ করেছে? এত রাগ করলে আমার দোয়েল কোয়েল আসবে কি করে? আহিয়ানের মুখে অচেনা নাম শুনে কোহিনূর অবাক হয়ে তাকায় আহিয়ানের দিকে। দোয়েল কোয়েলটা আবার কে শুনি? আমাদের ভবিষ্যৎ বাচ্চারা টুইন হবে। আমি নাম ঠিক করে রেখেছি, সুন্দর না নামগুলো? না, আমার মেয়েদের নাম আমি রাখব। মেয়েরা কি আকাশ থেকে টুপ করে পড়বে? আমি না দিলে আসবে কিভাবে? আমার মেয়েদের নাম আমি রাখব। ছি, নির্লজ্জ পুরুষ মানুষ, মুখে কিছুই আটকায় না আপনার। নির্লজ্জ না হলে আমি এই জীবনে বাবা ডাক শুনব না। কোহিনূর লজ্জায় আহিয়ানের বুকে নিজের মুখ লুকিয়েছে। লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। কে বলবে এই মেয়ে একটু আগে অহেতুক কারণে রাগ করে আহিয়ানকে মনে মনে কত বকাঝকা করেছে। কোহিনূরের বারবার মাথা ঘুরছে, মনে হচ্ছে এই বুঝি মাটিতে লুটিয়ে পড়ল। কোহিনূর অসুস্থ, তাই আহিয়ান কোনো রিস্ক নিবে না, কোলে করেই নিয়ে এসেছে ডিনার করতে। অয়ন, রোহি আর মিতু বসে ছিল খাবার সামনে নিয়ে, আহিয়ান আর কোহিনূরের জন্যই অপেক্ষা করছে সবাই। আহিয়ান কোহিনূরকে কোলে করে নিয়ে আসছে, এটা দেখে রোহি আর মিতু দুই হাত গালে দিয়ে হা করে তাকিয়ে আছে। আশেপাশের টেবিলে বসে থাকা কাপলরা মিটিমিটি হাসছে তাদের দেখে। কোহিনূর বুঝতে পারছে এরা সবাই কেন এভাবে তাকিয়ে আছে, তারও কি লজ্জা কম লাগছে সবার এমন তাকানো দেখে। এদিকে আহিয়ানকে দেখো, কতবার বলেছে হেঁটে আসতে পারবে, কথা শুনলই না, সেই কোলে তুলে নিয়ে আসলো। আহিয়ান কোহিনূরকে বসিয়ে দিয়ে পাশের চেয়ারটাতে নিজেও বসে যায়। মিতু আর রোহি এখনো আগের মতো তাকিয়ে আছে, একটু আগেই ঝগড়া করলো দুজনে, এখন এমন রোমিও জুলিয়েট স্টাইলে এন্ট্রি নিল, এটা দেখে তো মিতু রোহিরা অবাক। মিতু কোহিনূরের কানের কাছে এসে ফিসফিস করে বলে, কি রে কোহিন, তুই না একটু আগে হলো বিড়ালের মতো গাল ফুলালি, এখন দেখি সব রাগ পানি হয়ে গেছে, কাহিনী কি? আহিয়ান রাগ কমানোর মেডিসিন দিয়েছে তাই না কোহিনূর? রোহি। কোহিনূর কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে আছে। রোহির কথা শুনে পাশ থেকে আহিয়ান বলে ওঠে, আমার বউকে এভাবে লজ্জা দিচ্ছিস কেন রে রোহি? আর আমি কি অন্য কারোর বউকে কোলে নিয়েছি, অবাক হওয়ার কি আছে? না রে, তুই এত মানুষের সামনে তর বউকে চুমু খেলেও আমরা কেউ অবাক হব না। অয়ন। অয়নের কথায় রোহি আর মিতু হাসছে, এটা সত্যি তারাও মানে। আহিয়ান চোখ রাঙিয়ে তাকিয়েছে অয়নের দিকে। কোহিনূর লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এত মানুষের সামনে এভাবে এসেও লজ্জায় পড়েছে, সবাই কেমন করে তাকিয়ে আছে। আহিয়ানের এমন চাহনি দেখে অয়ন বুঝতে পারছে তার আজকে খবর আছে। এই আহিয়ানটা এক নাম্বারের খচ্চর, নিজে যা ইচ্ছে বলে বউকে লজ্জা দিবে, অন্য কেউ কিছু বললে তার অবস্থা খারাপ করে ছাড়ে। ভালোই তো খাচ্ছিল মন দিয়ে, কেন এই আহিয়ানের কথার উত্তর দিতে গেল? খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেছে। আহিয়ান ঠিক করেছে কালকেই এখান থেকে চলে যাবে। তার এখানকার সব কাজ শেষ, ভেবেছিল আরও কিছু জায়গা ঘুরে দেখবে। তবে কোহিনূরের বারবার শরীর খারাপ করছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে ডাক্তার দেখাতে হবে। নিয়ে আসলো ভালো, এখানে আসার পর থেকে এমন করছে কেন বুঝতে পারছে না আহিয়ান। কোহিনূরের হঠাৎ করেই কেমন মাথাটা ঘুরছিল, তার উপর বারবার বমি হচ্ছে। মিতু আর রোহি কোহিনূরকে রুমে নিয়ে এসেছে। আহিয়ান হয়তো কোনো ডাক্তারকে ফোন করেছে আসার জন্য, তত সময় মিতুকে কোহিনূরের পাশেই থাকতে বলেছে। রোহিকে আহিয়ান ফোন দিয়ে আসতে বলল, তাই চলে এসেছে। আসার সময় আবার আহয়ানের নির্দেশে একটা কাজ করে এসেছে। আহিয়ান বলেছিল 109 নাম্বার রুমের নম্বর প্লেটের 9টা উল্টে দিতে, যাতে বোঝা যায় 106, কিন্তু এটা কেন করতে বলল রোহির মাথায় ঢুকল না। ভয়ে ভয়েই কাজটা করেছে। রিসোর্টের কোনো কর্মচারী বা বেড়াতে আসা কেউ যদি দেখত তাহলে ঝামেলা লেগে যেতে বেশি দেরি হতো না। আহিয়ানের জন্য এই জীবনে আর কত আকাম করতে হবে, এটাই ভাবছে রোহি। কিছু সময় কথা বলে অয়ন, আহিয়ান আর রোহি নিজেদের রুমে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। অয়নের রুমটা আগে, তারপর রোহি আর আহিয়ানের।
অয়ন আগে ভালো করে রুমের নম্বর প্লেট দেখে নেয়। না, ঠিকই আছে, সব, কোনো ভেজাল নেই। দরজা খোলাই ছিল, অয়ন রুমে ঢুকবে এমন সময় আহিয়ান অয়নের হাত টেনে তাকে জড়িয়ে ধরে অল দ্য বেস্ট বলে। রোহি চোখ গোল গোল করে তাকিয়ে আছে, আহিয়ানের মতলব কি বুঝতে পারছে না, কার রুমে পাঠাচ্ছে অয়নকে, তার উপর আবার জড়িয়ে ধরে অল দ্য বেস্ট বলছে। অয়ন নিজেও বুঝতে পারল না কাহিনী কি, তবে কিছুই বলল না। রোহি আর আহিয়ানকে চলে যেতে বলে নিজে রুমে ঢুকে যায়। বিছানায় মিতুকে পা থেকে মাথা পর্যন্ত ডেকে ঘুমিয়ে থাকতে দেখে ভাবছে অয়ন সব শীত মনে হয় এই মিতুর জন্যই এসেছে। কিন্তু মিতুর তো কোহিনূরের কাছে থাকার কথা, চলে আসলো কেন? যাকগে, এত কিছু ভাবলে হবে না, এই সুযোগটা কাজে লাগাতে হবে। অয়ন তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে মিতুর কানের কাছে গিয়ে বলে, তোমার খুব শীত লাগছে তাই না মিতু? আমি জড়িয়ে ধরি তাহলে, আর শীত লাগবে না, গরম লাগবে। অয়ন অপেক্ষা করছে মিতুর উত্তরের জন্য, কিন্তু কিছু বলছে না দেখে অয়ন আর অপেক্ষা করল না, দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে মিতুকে। সাথে সাথে মিতু মুখ থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে তাকিয়েছে অয়নের দিকে। অয়ন মুখে হাসি নিয়ে তাকিয়েছিল, যা দেখছে তার জন্য প্রস্তুত ছিল না অয়ন। নিজের পাশে শুয়ে থাকা পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধাকে দেখে লাফিয়ে বিছানা থেকে উঠে চিৎকার দিয়ে উঠেছে সাথে সাথে। বৃদ্ধা রাগী মুখ করে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছেন অয়নের দিকে। অয়নের মাথায় কিছুই ঢুকছে না, মিতুর জায়গায় এই বৃদ্ধা আসলো কিভাবে? নাকি ভুল রুমে চলে আসলো? রুমে ঢোকার সময় তো দেখলো ঠিকই আছে। অয়নের চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। বৃদ্ধা রাগে কটমট করে বললেন, বদমাইশ ছেলে, ঘরে মা বোন নেই তোর, যাকে তাকে এসে জড়িয়ে ধরিস? আমার মতো একটা জোয়ান ছেলে জড়িয়ে ধরেছে, তোমার তো খুশি হওয়ার কথা বুড়ি। চুপ কর বেয়াদব, তুই আমার রুমে ঢুকেছিস কোন সাহসে? এটা আমার রুম বুড়ি, তুমি আমার রুমে কি করছো? হাতির মতো মোটা মোটা দুইটা চোখ নিয়ে কি তুই রুম নাম্বার দেখিসনি? অয়নের মনে হচ্ছে ভুল রুমে এসেছে, বাইরে গিয়ে দরজার সামনে দাঁড়ায় দেখার জন্য। না, ঠিকই তো আছে। পাশের রুমের দরজার দিকে তাকাতেই মুখ অটোমেটিক্যালি হা হয়ে যায় অয়নের। এবার বুঝতে পারছে ভুল করেছে, কি কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়েছে, এটা মিতু জানলে আর রক্ষে নেই। কারোর হাসি আওয়াজ শুনে পিছনে তাকায় অয়ন, কিন্তু কেউই ছিল না। প্রথমে ভেবেছিল রোহি বা আহিয়ান কেউ দেখে নিয়েছে। দেখেনি, ভালো হয়েছে, এখানে কেউ নেই, যান বাঁচিয়ে যেতে পারলেই হলো। অয়ন চলে যেতে চাইছিল, আরেকবার বৃদ্ধার রুমে ঢুকে কানের কাছে গিয়ে বলে, বয়ফ্রেন্ডের সাথে হানিমুনে এসেছো নাকি বুড়ি? না রে হতচ্ছাড়া, আমার ছেলে মেয়েদের সাথে ঘুরতে এসেছি। এটা বলেই বৃদ্ধা তার পাশ থেকে হাতের স্টিকটা তুলে অয়নকে মারতে শুরু করেন। অয়ন কিছুটা দূরে সরে গিয়ে বৃদ্ধাকে একটা মুখ ভেঙচি দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দরজার সামনে এসে রোহি আর আহিয়ানকে হাসতে দেখে অয়নের আর বুঝতে বাকি নেই এসব আহিয়ান আর রোহির কাজ। অয়ন এসে দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে রোহি আর আহিয়ানের দিকে। রোহি তো পেটে হাত চেপে হাসতে হাসতে মাটিতে বসে গিয়েছে। আহিয়ানও হেসে যাচ্ছে, সবসময় চিপায় চাপায় ঢুকে তার রোমান্সে ভাগড়া দেওয়া। ভালোই জব্দ করেছে আজকে অয়নকে, মজা পাচ্ছে খুব। আহিয়ান হাসতে হাসতে অয়নের কাছে এসে বলে, সারপ্রাইজটা কেমন লাগলো রে অয়ন? না, আরেকটা সারপ্রাইজ আছে, আমি খুব সুন্দর করে সবটা ভিডিও করেছি। আরেকবার আমার পিছনে লাগতে আসলেই মিতুকে ভিডিওটা পাঠিয়ে দিব। রোহি, সবকটা মির্জাফর, তোদের সাথে আর কথাই বলবো না, আমার ভার্জিনিটি নষ্ট করতে চাইছিলিস। আহিয়ান আর রোহি একজন অন্যজনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠে, তুই এখনো ভার্জিন? এই রোহি, তোকে বলেছিলাম না ওইদিন অয়নকে হারবালের ঠিকানা দিতে? ওই টিভিতে বিজ্ঞাপন দেখায় ওসবের। আহারে দুঃখ লাগে ছেলেটার দিকে তাকালে। আহিয়ান, তা আর বলতে, দেখছিস না মুখের কাদো কাদো রিয়েকশন। তুই কি আসলেই? রোহি বলে শেষ করার আগেই অয়ন বলে, ইয়েই, চুপ কর তোরা দুইটা, এত নির্লজ্জ হলি কিভাবে রে? আহিয়ান তো জন্মগত নির্লজ্জ, তুই আজকাল ওর ট্রেনিং নিচ্ছিস বুঝাই যাচ্ছে। আমাকে নির্লজ্জ বলা, পাঠাবো নাকি আবার কোনো বুড়ির রুমে? আহিয়ান, আহিয়ানের কথার উত্তর দিলে আরও লজ্জায় পড়তে হবে, এখান থেকে চলে যাওয়া ভালো, নইলে এই দুই সাংবাদিকের বেশি সময় লাগবে না খবরটা নিউজ চ্যানেলে দিতে। অয়ন আর কোনো কথা না বলে গটগট করে হেঁটে নিজের রুমে চলে যায়। কিছু সময় আগের ঘটনা মনে করে রোহি আর আহিয়ান আবার হাসতে শুরু করে। মিতু আর কোহিনূর বসে আছে। কোহিনূরের কি হয়েছে মিতু ভালোই বুঝতে পারছে। মিতু মিটিমিটি হাসছে কোহিনূরের দিকে তাকিয়ে। কোহিনূর যে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে যাবে ভাবেইনি, ঘোরাঘুরি করে ভালোই লাগছিল। সকালেও শরীরটা খারাপ লাগছিল, আহিয়ান চিন্তা করবে তাই কিছু বলেনি। এখানে আসার পর থেকেই এমন হচ্ছে, যা খেয়েছিল সব বেরিয়ে গেছে, কিছুই খেতে পারে না আজকাল। কোহিনূর ক্লান্ত শরীর নিয়ে চোখ আধখোলা করে শুয়ে আছে। মিতুর কথা কানে আসতেই চোখ খুলে তাকায় কোহিনূর। কোহিন, আমার কি মনে হচ্ছে জানিস?
কি মনে হচ্ছে? আমি খুব তাড়াতাড়ি খালামুনি হতে চলেছি। মিতুর কথা শুনে কোহিনূর উঠে বসে মিতুর দিকে তাকিয়ে বলে, কিভাবে বলছি সেটা? তর মধ্যে আমি প্রেগন্যান্সির সব সিম্পটম দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে অর্থনীতি না নিয়ে তর ডাক্তারি নিয়ে পড়া উচিত ছিল। কোহিনূর ব্লাশ করছে, গাল দুটো লাল হয়ে গেছে। মিতুকে বলেছে ঠিকই, তবে তার নিজের এটাই মনে হচ্ছে বাড়ি গিয়ে কিছু টেস্ট করিয়ে শিওর হয়ে নিবে। তারপর আহিয়ানকে জানাবে। কোহিনূরের হাবভাব দেখে মিতুর বুঝতে বাকি নেই কোহিনূর মুখে না বললেও মনে মনে তার কথা বিশ্বাস করেছে। মিতু কোহিনূরের কাঁধে আলতু ধাক্কা দিয়ে বলে, কাহিনী কি? আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? হতেও পারে তুই খালামনি হলে চলেছিস। তোর যেন ছেলে হয়, আমি নামাজে বসে দোয়া করব। তর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব। তারপর দুজনে একসাথে বসে সারাদিন গল্প করব। আইডিয়াটা কেমন বল? আইডিয়াটা মন্দ নয়। মিতু কোহিনূরকে জড়িয়ে ধরেছে। মিতু যে স্টাইলে কথাগুলো বলল এটা দেখলে যে কারোর হাসি পাবে। মিতুর কথা শুনে কোহিনূরও হাসছে। রোহি আর আহিয়ান তাদের রুমের দিকেই যাচ্ছিল। দরজার সামনে আসতেই রোহির ফোনে রিংটোন বেজে ওঠে। হাতের মোবাইলটা চোখের সামনে এনে দেখতে পায় তার আব্বু ফোন দিয়েছেন। এখন কলটা রিসিভ করলে রোহির আব্বু কি বলবেন এটা রোহির জানা। সে কেন বিয়ে করছে না, এভাবে ঘুরে ফিরে কয়দিন কাটাবে, এসবই বলবেন। এর মধ্যে আবার জায়ানকে নিয়ে কথা শোনাতেও ছাড়বেন না। এই ছেলে ভালো না, তোমাকে বিয়ে করবে না, হেনতেন আরও কত কিছু। রোহির এসব শুনতে শুনতে কান পচে গেছে, আর ভালো লাগে না। আহিয়ান চলে যাচ্ছিল, দেখতে পাচ্ছে বারবার রোহির আব্বু ফোন দিচ্ছেন, ইচ্ছে করেই ধরছে না। যাওয়ার আগে বলে গেছে ফোনটা রিসিভ করে কথা বলে নিতে, রোহিও এটাই করল। কলটা রিসিভ করতেই ফোনের ওপর পাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। আমি বারবার ফোন দিচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না, নাকি ইচ্ছে করেই ধরছ না? আমি দেখিনি আব্বু, আহিয়ানদের সাথে কথা বলছিলাম। এভাবে আর কতদিন রোহি? তুমি কি সারা জীবন এভাবে একা একাই কাটিয়ে দিবে? তুমি কি আবার আমাকে বিয়ের কথা বলার জন্য ফোন দিয়েছ আব্বু? এই নিয়ে আমি আর কখনোই কোনো কথা বলবো না, আজকে বলছি শুনে নাও। আমি কালকে তোমাকে বাসায় দেখতে চাই। আমার বন্ধুর ছেলে আসবে তোমাকে দেখতে, এই বিষয়ে তোমার কোনো আপত্তি আমি শুনছি না। আমার নিজের পছন্দ আছে আব্বু, তুমি যাকে বলবে তার সাথে আমি বিয়ে করতে পারবো না। আমি বাচ্চা মেয়ে নই, তুমি আমাকে যার তার হাতে তুলে দিবে। তোমার পছন্দ কেমন তা আমার বুঝা হয়ে গেছে, অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি রোহি। তোমার পছন্দের মানুষের কি সময় হয়নি আমাদের সাথে দেখা করার? মানুষের কি কাজ থাকতে পারে না আব্বু? সে বিজি থাকে তাই দেখা করতে পারেনি। সে ব্যস্ত থাকে না রোহি, তোমাকে ব্যস্ততা দেখায়, এটা তুমি বুঝতে পারছো না। এই ছেলে তোমাকে আশা দিয়ে রাখছে বিয়ে করবে না। সময় থাকতে আমার কথা শুনো তুমি। কালকে যদি তুমি বাসায় না আসো তাহলে আর কোনোদিন এখানে আসবে না, তোমার মায়ের সাথেও আমি তোমাকে দেখা করতে দিব না। রোহি কিছু বলবে তার আগেই রোহির আব্বু ফোনের লাইন কেটে দেন। রোহির মাঝে মধ্যে খুব রাগ হয় জায়ানের উপরে। বেশি ভালোবাসে বলেই কি এভাবে অবহেলা করে? রোহি মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, আজকে জায়ানকে শেষমেশ জিজ্ঞেস করে নিবে। রোহির থেকেও যদি জায়ানের কাছে তার কাজ পেশেন্ট দেখা এসব বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আর এই সম্পর্ক রাখতে হবে না। রোহির বাবার সাথে কথা বলার পর জায়ানকে বেশ কয়েকবার ফোন দিয়েছে, একবারও ধরেনি। রোহির রাগ হচ্ছে খুব, রুমে ঢুকেই হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। রোহি নিজেকে শান্ত করতে পারছে না, কান্না পাচ্ছে এখন। জায়ান রোহিকে ভালোবাসে এটা রোহি জানে, তাহলে সবসময় এমন করে কেন? রোহির থেকেও নিজের কাজকে বেশি গুরুত্ব দেয় জায়ান। তাহলে কি রোহি ভুল ভাবছে? জায়ান কি তাকে পছন্দ করে না? রোহি এসব ভাবছিল, এর মধ্যেই আহিয়ান বারবার মেসেজ দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে ঢুকে। এখানে ফোনের নেট পাওয়া যায় না খুব একটা, একটু আগেই কথা বলল, এখন মেসেজই দেখাচ্ছে না। ফোনে সমস্যা না নেটওয়ার্ক সমস্যা, কিছুই বুঝতে পারছে না। ফোনটা হাতে নিয়ে বাইরের দিকে যায় রোহি। আহিয়ানের মেসেজটা দেখতে পায়, ভেবেছিল এখন তাদের রুমেই যাবে, মিতু আর অয়নও আছে সেখানে। আবারও জায়ানের নাম্বারে কল দেয়। আশেপাশে ফোনের রিংটোনের আওয়াজ শোনা যাচ্ছে। মাথা ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই জায়ানকে দেখতে পায় রোহি। পাশেই এক মধ্যবয়স্ক মহিলা, পরনের কাপড় চোপড়ে বোঝা যাচ্ছে মহিলা একজন ডাক্তার। রোহি অবাক হয়ে তাকিয়ে আছে জায়ানের দিকে। রোহির মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জায়ান এখানে কি করছে? সে যখন আসতে বলল তখন তো আসলো না। সকাল থেকে যে রোহি একের পর এক ফোন করে গেছে, জায়ান কি এটা দেখেনি? অয়ন এসে রোহিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে ধাক্কা দিয়ে বলে, এখানে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? এই মহিলা জায়ানের মায়ের বয়সী, তুই ওনাকে দেখেও জেলাস হচ্ছিস নাকি? একে তো মাথা ঠিক নেই, তার উপর অয়নের আজেবাজে কথা। রোহি চোখ মুখ কুঁচকে অয়নের দিকে তাকায়।
রহির এমন গুন্ডি মার্কা চাহনি দেখে অয়ন আবার বলে, জামাইয়ের রাগ আমার উপর ঝাড়ছিস কেন শয়তান মেয়ে? চুপ করবি তুই, সব সময় মজা ভালো লাগে না। অয়ন আর রহির কথা শুনে জায়ান এগিয়ে আসে তাদের কাছে। অয়ন এসেছিল জায়ানদের নিতেই। কোহিনূর কিছুক্ষণ আগে একবার সেন্সলেস হয়েছে, তখনই আহিয়ান রহিকে মেসেজ করেছিল যাওয়ার জন্য। জায়ান বুঝতে পারছে রহি রেগে আছে, এখন কিছু বললে না আবার সবার সামনে চিৎকার দিয়ে ওঠে। জায়ান রহিকে কিছু বলতে চাইছিল, তার আগে রহি অয়নকে বলে ওঠে, আহিয়ানকে বলে দিবি, আমি কোহিনূরকে পরে দেখে আসবো, এখন আমার ভালো লাগছে না কিছুই। রহি দেরি না করে নিজের রুমে চলে যায়, জায়ানও পিছু পিছু গেছে। অয়ন ডাক্তারকে নিয়ে আহিয়ানদের রুমের দিকে যায়। কোহিনূরের এমন অবস্থা দেখে আহিয়ান চিন্তায় চিন্তায় অস্থির হয়ে পড়েছে। ঠান্ডার মধ্যেও কেমন ঘামছে আহিয়ানের, খুব চিন্তা হচ্ছে কোহিনূরের কি কোনো বড় অসুখ হলো, এসবত আগে কখনো হয়নি। কোহিনূরের কিছু হলে মরেই যাবে, আহিয়ান পারলে এক্ষুনি হসপিটালে নিয়ে যেত। বেশি রাত হয়ে গেছে, এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। জায়ান এখানের হসপিটালে আছে শুনে ফোন দিয়েছিল, এখনো কেন আসছে না বুঝতে পারছে না আহিয়ান। কোহিনূরের হাত ধরে বসে আছে আহিয়ান, মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে আলতু করে কোহিনূরের কপালে চুমু খায়। মিতু পাশেই ছিল। কোহিনূরের প্রতি আহিয়ানের ভালোবাসা দেখলে মুগ্ধ না হয়ে পারবে না কেউ। মেয়েরা প্রকাশিত ভালোবাসাই বেশি পছন্দ করে, তবে অপ্রকাশিত ভালোবাসাগুলো আরও বেশি সুন্দর হয়, এটা আহিয়ানকে দেখলেই বোঝা যায়। উপরে উপরে রাগ দেখায় কত কঠোর হয়ে তাকে, কিন্তু কোহিনূরের প্রতি আহিয়ানের কত ভালোবাসা মিতু আগেও দেখেছে আহিয়ানকে কোহিনূরের জন্য পাগলামি করতে। অয়ন ডাক্তারকে নিয়ে আসতেই আহিয়ান উঠে গেছে বিছানা থেকে। আহিয়ানকে এভাবে চিন্তা করতে দেখে অয়নের সাথে আসা মহিলা ডাক্তার বলেন, আপনিই তো ওনার হাজবেন্ড? হুম, আমি ওর হাজবেন্ড। আমি আপনাকে নিয়ে আসতে বলেছিলাম। চিন্তা করার কিছুই নেই, আমি দেখছি কি হয়েছে। সিরিয়াস কিছু হলে আমাদের হসপিটালে অ্যাডমিট করে নেবেন। আমার একটামাত্র বউ, চিন্তা করব না কি বলছেন? চিন্তায় চিন্তায় আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আহিয়ানের কথা শুনে ভদ্রমহিলা হাসেন, এই বয়সে ছেলেরা এমনই করে। আহিয়ান তার বউকে ভালোবাসে এটাও বুঝতে পারছেন কথা শুনে। সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললে সবাই চলে যায়। আহিয়ান যদিও থাকতে চেয়েছিল, কিন্তু ডাক্তার বললেন তিনি কোহিনূরের সাথে কথা বলতে চান, তারা থাকলে হয়তো কোহিনূরের অস্বস্তি হবে। কোহিনূর পিটপিট করে তাকিয়েছে, শরীরটা অনেক দুর্বল লাগছে, ইচ্ছে করছে এক্ষুনি নিজের বাড়িতে চলে যেতে। কতদিন হয়ে গেল এখানে এসেছে, মাকে দেখতে খুব ইচ্ছে করছে কোহিনূরের। জায়ানের মুখে কোহিনূরের অসুস্থতার সিম্পটম শুনেই ডাক্তার বুঝতে পেরেছিলেন কোহিনূরের কি হয়েছে। এখন পুরোপুরি নিশ্চিন্ত হলেন তিনি, কোহিনূরকে কিছু টেস্ট করাতে বলে অভিনন্দন জানিয়ে বাহিরে আসলেন। কোহিনূর নিজের হাতটা পেটের উপরে রেখে মুচকি হাসে। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে, তার এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল। আহিয়ান যে কতটা বাচ্চা পাগল জানে, কোহিনূর এটা শুনলে যে কতটা খুশি হবে ভেবেই কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। অন্য সময় হলে রহি রেগে কয়েকটা কথা শুনিয়ে দিত জায়ানকে, কিন্তু আজকে এত চুপচাপ হয়ে আছে দেখে জায়ানের বিষয়টা ভালো লাগছে না। এখানে হুট করেই আসা, রহির সাথে দেখা করতেই এই রিসোর্টে আসছিল। আহিয়ানকে ফোন দিয়ে জেনে নিয়েছিল তারা এখানকার কোন রিসোর্টে উঠেছে। কথায় কথায় তখনই আহিয়ানকে বলেছিল এখন থেকে এখানকার হসপিটালেই কাজ করবে। ভেবেচিন্তে আসেনি, হুট করেই আসা রহির সাথে দেখা করে ওকে সারপ্রাইজ দিবে বলে কিছুই বলেনি। এটা শুনেই হয়তো আহিয়ান কোহিনূরের অসুস্থতার কথা জানাতে জায়ানকে আবার ফোন দিয়েছিল। কোহিনূরের অসুস্থতার সিম্পটম শুনেই আন্দাজ করতে পেরেছিল কি হয়েছে, তাই সাথে করে মহিলা ডাক্তারকে নিয়ে এসেছে। রহিকে এত সময় ধরে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুনছে না রহি। জায়ানের কোনো কথা না শুনেই বারবার বলছে এই সম্পর্ক আর রাখতে চায় না, সব শেষ করে দিবে। জায়ানের মনে হচ্ছে এখানে এসেও সে সমস্যায় পড়েছে, রহিকে এখন বুঝাবে কে? এমন করছো কেন রহি, আমার কথা শুনবে তো আগে। কেমন করছি আমি জায়ান? তোমাকে আমি একের পর এক ফোন করে যাচ্ছি, তুমি কি একবারও দেখতে পাওনি? একটা ছোট্ট মেসেজ দিয়ে তো বলা যায় তুমি ব্যস্ত আছো, কথা বলতে পারবে না। এখানে এসে নতুন বাসা নিয়েছি, একা একা সব গোছাতে সময় লেগেছে আমার। আমি তো তোমাকে বলেই ছিলাম কিছুদিন পরে এখানকার হসপিটালে জয়েন্ট করব, বুঝতে চাইছো না কেন রহি? আমি তোমার সাথে দেখা করব বলেই এসেছি। এখান থেকে আমার বাসার দূরত্ব কম নয়, কিন্তু আমি সবই বুঝতে পারি জায়ান। তোমার আমাকে ভালো লাগে না এটা বলে দিলেই পারো, এভাবে অপেক্ষা করাচ্ছ কেন আমাকে? তুমি তোমার কাজ নিয়েই থাকো, আমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আমি ডাক্তারি ছেড়ে দিব, এটাই বলছো তুমি আমাকে? ডাক্তারি ছাড়তে হবে না, তুমি আমাকেই ছেড়ে দাও। জায়ান রহির কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরায়। রহির মনে হয় এটা ভালো লাগলো না, নিজের কাঁধ থেকে জায়ানের হাত সরিয়ে কিছুটা দূরে সরে গিয়েছে। জায়ান খুব শান্ত, হুটহাট রাগ করা তার স্বভাবে নেই।
এত সময় ধরে রোহির তোত্তারা তোত্তারা কথা শুনছে, অন্য কেউ হলে কি নাকি কি করত। জায়ান নিজেকে স্বাভাবিক করে আবারও রোহিকে বলে, তোমার মাথা ঠিক আছে রোহি, যা বলছো ভেবেচিন্তে বলছো তো? ভেবেই বলছি। আমি কিছুদিনের মধ্যেই বিয়ে করছি, তোমার দাওয়াত রইল। তোমাকে দেখিয়ে দেখিয়ে সুখে শান্তিতে সংসার করব, দেখব তোমার কেমন লাগে তখন। তুমি আমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবে? আমি এত কথা শুনতে চাই না, আমার চোখের সামনে থেকে দূর হও তুমি। ঝগড়াটে মেয়ে মানুষ। শুনে নাও, বিয়ে তোমার আমার সাথেই হবে। অন্য কাউকে আমার জায়গাতে বসাতে চাইলে ওই বেটাকে মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গাতে ফেলব। কথাটা বলেই জায়ান চলে যায়। আহিয়ানের মেসেজ পেয়ে রহিও যায়। রহি ঠিক করেছে কালকেই এখান থেকে চলে যাবে, আহিয়ানরা না গেলে সে একাই চলে যাবে। রহির মনে হচ্ছে তার বাবার কথাই ঠিক, জায়ানকে এতদিনে একবারও রহি অবিশ্বাস করতে চায়নি। কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে, জায়ান এখানে আসবেই যখন রহিকে আগে জানালো না কেন। রহির রাগ এখানেই। কোহিনূর মা হবে এই খুশির খবরটায় সবার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। মিতু তো চিৎকার দিয়ে লাফিয়ে উঠেছে, আমি খালামুনি হব এই বলে। ডাক্তারের মুখ থেকে কথাটা শোনা মাত্রই সবাই ছুটে গেছে কোহিনূরের রুমে। আহিয়ান ফোন দিয়ে তার বাড়িতেও জানিয়েছে। বাড়ির সবাই তো পারলে আজকেই এখানে চলে আসে। আহিয়ানের যে কি খুশি লাগছে খবরটা শুনে, ইচ্ছে করছে নাচানাচি করতে। আহিয়ান ভাবছে কিছু করলেই তার বাবা সবসময় বলেন, তুমি আগে বাবা হও, বুঝতে পারবে ছেলে মেয়ে বজ্জাত হলে কেমন লাগে। আহিয়ান কিছুটা বুঝতে পারছে এখন। বাচ্চাটার পৃথিবীতে আসতে অনেক দেরি, তবুও কেমন অন্য রকম অনুভূতি হচ্ছে আহিয়ানের। বাবা হবার অনুভূতি যে সত্যিই এতটা সুখের জানা ছিল না আহিয়ানের। আহিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা মহিলা ডাক্তার ভালোই বুঝতে পারছেন আহিয়ানের অনুভূতি। তিনি আহিয়ানের উদ্দেশ্য বলেন, বাবা হচ্ছেন আপনি, দায়িত্ব কিন্তু বেড়ে গেল এখন। স্ত্রীকে দেখে রাখার দায়িত্ব আপনারই। প্রতি মাসে নিয়ম করে চেক আপ করাতে নিয়ে যাবেন, এখন ওনার যত্নের প্রয়োজন দেখে রাখবেন সব সময়। আমি এখন আসছি, যা যা বললাম মাথায় রাখবেন। তা তো অবশ্যই। আসুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। বেশ কিছুক্ষণ পরেই এসেছে আহিয়ান। আহিয়ান রুমে আসতেই বাকিরা বেরিয়ে গেছে। জায়ান রহির পিছে পিছে হেঁটেছে কিছু সময়, রহি তেমন পাত্তা দেয়নি। পাত্তা না পেয়ে লজ্জায় চলে গেছে বেচারা, কালকে আবার আসবে এই ভেবে। এদিকে অয়ন কেমন মুখ করে বসে আছে, এটা মিতু লক্ষ্য করেছে। অয়নের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, এমন মুখ বানিয়ে রেখেছেন কেন? নাহিদ আর আহিয়ান দুজনেই বাবা হয়ে যাচ্ছে। কাদো কাদো মুখ করে বলে অয়ন, এখানে মন খারাপ করার কি আছে, আনন্দের খবর তো এটা। এটা তো আনন্দের খবর, দুঃখের খবর হচ্ছে আমি কোনোদিন বাবা হব। মিতু এবার বুঝতে পারল আসল কাহিনী কি। মনে মনে হাসছে কথাটা শুনে, অয়নের দিকে তাকিয়ে বলে, সামনের বছর আমাদেরও হবে। এটা বলেই চলে গেছে মিতু। মিতু কি বলেছে বুঝতে পেরে অয়ন একটা হাসি দিয়ে মিতুর পিছু পিছু চলে গেছে। কোহিনূর চোখ বন্ধ করে শুয়েছিল। আহিয়ান এসে কোহিনূরের পাশে বসে। তারপর কোহিনূরের পেটের দিকে তাকায়। কোহিনূরের পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফর্সা উদ্রে নিজের ঠোঁট স্পর্শ করে আহিয়ান। হঠাৎ স্পর্শে কেঁপে উঠে কোহিনূর। চোখ খুলে নিজের সামনে বসে থাকা আহিয়ানকে দেখতে পায়। কোহিনূর কিছু বলবে তার আগেই আহিয়ান দপ করে কোহিনূরের পাশে শুয়ে পড়ে। এলোপাতাড়ি ঠোঁটের স্পর্শ দিতে থাকে কোহিনূরের মুখশ্রীতে। আহিয়ানের ঠোঁটের এমন উষ্ণ স্পর্শে কেঁপে কেঁপে উঠছে কোহিনূর। আহিয়ান কোহিনূরের গলায় মুখ গুজে কানের কাছে গিয়ে বিড়বিড় করে কতবার ধন্যবাদ বলেছে তার হিসেব নেই। আহিয়ান শক্ত করে জড়িয়ে ধরে আছে কোহিনূরকে, মনে হচ্ছে ছাড়লেই পালিয়ে যাবে। কোহিনূরও আহিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আহিয়ানের পাগলামি দেখে হাসছে মনে মনে। সকাল হতেই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে সবাই মিলে। আহিয়ান, কোহিনূর আর রহি গেলেও মিতু আর অয়ন থেকে যাবে। এটা আহিয়ানেরই কথা, তাদের বিয়ের পরে প্রথম ঘুরতে আসা। তাই আহিয়ান চায় স্পেশাল কিছু হোক, আর দুজনে একা সময় কাটালে সম্পর্কটা আরও ভালো হবে। মিতু আর অয়ন আরও কিছুদিন এখানে ঘোরাঘুরি করে তবেই বাড়ি ফিরবে। আহিয়ান ড্রাইভিং সিটে বসে আছে, পাশেই কোহিনূর। মিতু আর অয়নকে বিদায় জানিয়েই এসেছে তারা। গাড়িতে উঠার আগে আহিয়ান অয়নকে বলে গেছে তাদের জন্য কোনো একটা সারপ্রাইজ আছে। অয়ন তো মনে মনে ভয় পাচ্ছে আহিয়ান যা খচ্চর কালকের ভিডিওটা না আবার মিতুকে দেখিয়ে দেয়। আহিয়ান আর কোহিনূর দুজনেই গাড়িতে বসে অপেক্ষা করছে রহির জন্য। জায়ান বারবার কথা বলার চেষ্টা করছে রহির সাথে। সকাল থেকে কতবার ফোন দিয়েছে হিসেব নেই, রহি কল রিসিভ করছে না দেখে বাকিদেরও দিয়েছে, তবে কোনো উপকার হয়নি। কোহিনূর নিজেও রেগে আছে জায়ানের উপর, রহির সাথে নিজে ঝামেলা করেছে, নিজেই ঠিক করবে এটাই বলেছে জায়ানকে। জায়ানকে ঠিকই এ কথা বলেছে, তবে রহিকে তখন থেকেই বুঝিয়ে যাচ্ছে। রহি কারোর কথাই শুনবে না বলে ঠিক করেছে তার বাবার ঠিক করা ছেলের সাথেই বিয়ে করবে।
রোহি গাড়িতে উঠা মাত্রই জায়ানও এসে উঠেছে, তার হসপিটালের সামনে গিয়ে নেমে যাবে। এর মধ্যে যদি রোহির রাগ ভাঙাতে পারে এই আশা এসেছে। জায়ান রোহিকে বারবার বলে যাচ্ছে কিভাবে এখানে আসা, রোহির সাথেই রাতে দেখা করতে এসেছিল, সারপ্রাইজ দিবে বলে জানায়নি। জায়ানের কোনো কথাই রোহি বিশ্বাস করছে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, একটাও কথা বলবে না আর। বাড়ির চৌকাঠ পেরোতেই সবাই এসে ঘিরে ধরেছে কোহিনূরদের। কোহিনূর আহিয়ানের হাত ধরেই দাঁড়িয়েছিল, সবাই এভাবে তাকিয়ে আছে দেখে কিছুটা লজ্জা পাচ্ছে। নাফিজা বেগমতো মহা খুশি, তার মেয়ে আর ছেলের বউ দুজনেই একসাথে মা হতে চলেছে। আমিনা বেগম এসে মেয়ের কপালে চুমু খেয়েছেন, বারবার বুঝাচ্ছেন দেখে শুনে হাঁটা চলা করবে, কোনো কাজ করতে হবে না। নাফিজা বেগম নিজের গলার সোনার চেইনটা খুলে কোহিনূরকে পরিয়ে দিয়েছে। কোহিনূর বাড়িতে এসে জানতে পেরেছে তার বাবা চাচারা নাকি বাড়িতে নতুন অতিথি আসার খবর শুনে পাড়ার সবাইকে মিষ্টি খাইয়েছেন। এদিকে আনা কতবার ফোন দিয়েছে ঠিক নেই, সুস্থ হলে এখনই চলে আসতো কোহিনূরকে দেখার জন্য। বাড়ির সবাইকে এতটা খুশি দেখে কোহিনূরেরও ভালো লাগছে, আজকের দিনটাও যে তার জীবনে আসবে এটা কখনোই ভাবেনি কোহিনূর। এখনও সবকিছু স্বপ্নের মতো লাগে কোহিনূরের কাছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই, মিতু আর অয়ন তাদের রুমেই ছিল। দরজায় ঠক ঠক আওয়াজে মাথা তুলে দরজার দিকে তাকায় মিতু, এদিকে অয়ন নাক ডেকে ঘুমাচ্ছে। এত রাতে এই অপরিচিত জায়গায় কে তাদের ডাকছে ভেবে পাচ্ছে না মিতু। একা গিয়ে দরজা খুলবে না, তাই অয়নকে ধাক্কা দেয় উঠার জন্য। অয়ন লাফ দিয়ে উঠেছে, মনে হচ্ছে ভয় পেয়েছে খুব। অয়নের খুব রাগ হচ্ছে মিতুর উপর, তার স্বাদের স্বপ্নটা ভাঙিয়ে দিল। স্বপ্নের মধ্যে একটুখানি কাছাকাছি এসেছিল মিতুর, এটাও সহ্য হল না। রেগেমেগে গিয়ে দরজা খুলে অয়ন, মিতুও উঠে পাশে গিয়ে দাঁড়ায়। রিসোর্টের এক কর্মচারী দাঁড়িয়ে আছে অয়নদের রুমের দরজার সামনে। এই ছেলেটাকে চিনে, তারা সেদিনও দেখা হয়েছিল। অয়ন কিছু জিজ্ঞেস করার আগে ছেলেটাই বলে, আপনাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আপনার বন্ধুরা যাওয়ার আগে বলে গিয়েছিলেন এই সময়টাতে যেন আপনাদের এসে সেখানে নিয়ে যাই। মিতু আর অয়ন একজন অন্যজনের দিকে তাকায়, মনে পড়ে আহিয়ানের বলা কথাটা। আহিয়ান বলে গিয়েছিল অয়নের জন্য কোনো একটা সারপ্রাইজ আছে। তবুও শিওর হওয়ার জন্য বিছানায় ফেলে রাখা ফোনটা হাতে নেয়। মেসেজ অপশনে ঢুকে আহিয়ানের দেওয়া একটা মেসেজ দেখতে পায়। আজকে তোদের বিয়ের 3 মাস পূর্ণ হলো। বিয়ের সময় তো পালিয়ে বিয়ে করলি, কিছুই দিতে পারিনি। আমার তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজটা তোদের জন্য। আমাকে তাড়াতাড়ি চাচ্চু ডাক শোনা। আরেকটা কথা, মিতু এভাবেই তোকে সারাজীবন জ্বালিয়ে মারুক এই দোয়া করি। আহিয়ানের এমন মেসেজ দেখে অয়ন হাসছে, এটা যে আহিয়ানের কাজ এই বিষয়ে এখন আর কোনো সন্দেহ নেই। অয়ন আর মিতু ছেলেটির পিছু পিছু যায়। রিসোর্টের ওপর পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে জানা ছিল না, অয়নের এখানে আগে আসেনি। ছেলেটির মুখে শুনল এটা নাকি ভিআইপি গেস্টদের জন্য আগে থেকে বুক করে রাখতে হয়, আহিয়ান নাকি প্রথম দিন এসেই বুক করে রেখেছ তাদের জন্য। রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে অবাক হলো অয়ন আর মিতু দুজনেই, এত সুন্দর করে ডেকোরেট করা পুরো রুমটা। বিছানার উপরে গোলাপের পাপড়ি ছিটানো, পুরো রুম ভর্তি ঝিলমিল বাতি। কাঁচা ফুলের গন্ধে মোমো করছে পুরো রুমটা। বিছানার উপরে কতগুলো শপিং ব্যাগ রাখা, অয়নের বুঝতে বাকি নেই এগুলো আহিয়ানি রেখে গেছে তাদের জন্য। সবগুলো ব্যাগে কি আছে এখন দেখা সম্ভব নয়, তাই একপাশে রেখে দিয়েছে মিতু। একটা ব্যাগ খুলে সুন্দর একটা কাপল ড্রেস দেখতে পায়। শাড়িটা দেখেই মিতুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। মিতু বুঝতে পারছে আহিয়ান একা এসব করেনি, এটা কোহিনূরের কাজ। মিতু ফেসবুক স্ক্রল করে এই কাপল ড্রেসটা দেখছিল, তখনই কোহিনূর হাত থেকে ফোনটা নিয়ে কিছু সময় কি যেন করল। মিতু তখন না বুঝলেও এখন বুঝতে পারছে কোহিনূর তখনই এই ড্রেসটা অর্ডার করেছিল। একটা চিরকুটে লেখা, এই গিফটটা আমাদের মেয়ের খালামুনির জন্য। মিতু হাসছে এটা দেখে, কোহিনূর মিতুকে সত্যিই অনেক ভালোবাসে। অয়নের কাঁধে মাথা রেখে জানালার পাশে দাঁড়িয়ে আছে মিতু। মিতুর পরনে কালো রঙের একটা পাতলা শাড়ি। বাহির থেকে আসা হালকা বাতাসে খোলা চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ছে। অয়ন তাকায় মিতুর দিকে, মিতুর উজ্জ্বল শ্যামলা গোলগাল মুখশ্রীটা পাগল করে দিচ্ছে অয়নকে। নিজের 2 হাতের আজলায় মিতুর ছোট্ট মুখটি নিয়ে তাকিয়ে আছে মিতুর দিকে। মিতু বুঝতে পারছে অয়নের অস্থিরতা, সেও আজকে আর বাধা দিবে না। মিতুর সম্মতি পেয়ে অয়ন আর দেরি করে না, নিজের ঠোঁটের স্পর্শ একে দিয়েছে মিতুর কপালে। মিতু কেঁপে উঠেছে অয়নের ছোঁয়ায়। অয়ন সাথে সাথে কোলে তুলে নিয়েছে মিতুকে। এগিয়ে যাচ্ছে ফুলসজ্জিত বিছানার দিকে, পড়ে যাওয়ার ভয় মিতু আঁকড়ে ধরেছে অয়নের শার্টের কলার। তারপর কি হয়েছে বুঝে নিবেন, গল্প আর লম্বা করতে পারছি না। এত কিছুর বর্ণনা দিলে গল্প আজকের পর্বেও শেষ হবে না। পুরো বাড়ি লাইটিং করা হয়েছে সুন্দর করে, ফুল দিয়ে সাজানো হয়েছে চারিপাশ।
ফুলসজ্জিত স্টেজে বরকনের সাজে বসে আছে জায়ান আর রোহি। বাড়িতে মেহমানদের আনাগোনা, বড় করেই বিয়েটা হচ্ছে। জায়ান আর রোহির হবেই বা না কেন, এত ঝড়ঝাপটার পরে তাদের এতদিনের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। মাঝখানে গত হয়েছে 8টি মাস, এই 8 মাসে খারাপ কিছুই হয়নি, সব কিছুই ভালো হয়েছে। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। নাহিদ আর আনায়ার ঘর আলো করে এসেছে ছোট্ট আশ। তার 3 মাস হতে চলল। অয়ন এখন নিজের কাজে মন দিয়েছে। তার বাবার ইচ্ছে ছিল তাদের ব্যবসা সামলাবে, কিন্তু অয়নের ইচ্ছে সে নিজে কিছু করবে, তাই কয়েক মাস লাগিয়ে নিজের পরিশ্রমে একটা রেস্টুরেন্ট খুলেছে। মন দিয়ে রেস্টুরেন্ট সামলাচ্ছে অয়ন। তার পাশে সব সময়ের মতো আছে আহিয়ান, নাহিদ আর রোহি। সবকিছুর পরে অয়ন নিজেকে খুবই ভাগ্যবান মনে করে এমন বন্ধুবান্ধব পেয়ে। কোহিনূরের প্রেগন্যান্সির 9 মাস হতে চলল। আজকালের মধ্যেই ডাক্তার ডেলিভারি ডেট দিয়েছে। প্রেগন্যান্সির কারণে কোহিনূরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে, মুখটা কেমন গুলুমুলু হয়ে গেছে। মিতু আর আহিয়ান তো সবসময় কোহিনূরকে খেপায়, তাকে আলুর মতো লাগছে এই বলে। কোহিনূর রাগ করে ঠিকই, পরে আবার হাসে, আয়নার দিকে তাকিয়ে ভাবে সত্যিই এখন তাকে আলুর মতো লাগে, কত মোটা হয়ে গেছে আগের থেকে। কোহিনূর একটা চেয়ারে বসে আছে, আহিয়ান আর কোহিনূরের আম্মু দুজনেই পাশে দাঁড়িয়ে আছেন। মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছেন আমিনা বেগম। কোনো সমস্যা হলেও নিজে থেকে বলবে না, এটা তিনি জানেন। আহিয়ান এত ভিড়ের মধ্যে কোহিনূরকে রেখে এক পাও নড়বে না, তাই পাশেই দাঁড়িয়ে আছে। আহিয়ান কোহিনূরকে এখানে নিয়ে আসতে চাইছিল না, জায়ান আর রোহির জোরাজোরিতে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আসার পর থেকে টেনশনে আছে কখন না কোহিনূরের পেইন শুরু হয়। আহিয়ান এখন খুব ব্যস্ত, এতদিন মন দিয়ে অফিস সামলেছে, এখন কোহিনূরকে সময় দেওয়া প্রয়োজন, তাই সপ্তাহ খানেক হলো সবকিছু ছেড়ে ছুড়ে বাসাতেই পড়ে আছে। ঘরে বসেই অফিসের কাজ করে যায় সারাদিন। কোহিনূর তো এদিকে ফুরফুরে মেজাজে বসে আছে। নিজের মা আর স্বামীর সামনে এমন আসামির মতো বসে থাকতে আর ভালো লাগছে না। ইদানিং বাড়ির মানুষের জ্বালায় হাঁটাচলা করতেও ভয় লাগে কোহিনূরের। এক এক জনের এক এক কথা। যাই করবে তাতেই নাকি বাচ্চার ক্ষতি হবে। কোহিনূর তো মাঝে মাঝে বিরক্ত হয় এসব দেখে। পরে আবার ভাবে সবাই তো তার ভালোর জন্যই এসব করছে। অনেকটা সময় চলে গেছে ঝাঁকজমকপূর্ণ ভাবে। জায়ান আর রোহির বিয়েটাও সম্পূর্ণ হয়েছে। আমিনা বেগম থেকে গেছেন জায়ানের বাসায়, যদিও থাকতে চাইছিলেন না মেয়ের এই সময়টাতে। তবে জায়ানের বায়না করেছে, অনেকদিন হলো তার ফুপিকে নাকি কাছে পায় না। জায়ানের আদুরে কথায় না থেকে পারলেন না আমিনা বেগম। তবে বারবার বলে দিয়েছেন কিছু হলেই যেন ওনাকে জানানো হয়। আহিয়ান বলেছে চিন্তা না করতে, আহিয়ান থাকতে কোহিনূরের কিছুই হবে না। আমিনা বেগমও জানেন এই কয়েক মাসে আহিয়ানে কত ছোটাছুটি করেছে কোহিনূরকে নিয়ে, দেখেছেন তিনি। নিজের কাজ ফেলে কোহিনূরকে নিয়ম করে চেকআপ করাতে নিয়ে গিয়েছে প্রতি মাসে। কোহিনূর গাল ফুলিয়ে বিছানায় বসে আছে। রাগ করার কারণ হচ্ছে আসার সময় আইসক্রিম খেতে চেয়েছিল। আহিয়ান এক ধমক দিয়ে বলেছে ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে নাকি বেবির ক্ষতি হবে। আজকাল সব ভালোবাসা বাচ্চার জন্য, কোহিনূরকে ভালোই বাসে না আহিয়ান, এটা ভেবেই কোহিনূরের মন খারাপ হচ্ছে। আহিয়ান অবাক হচ্ছে না কোহিনূরের ইদানিং খুব মুড সুইং হয়। এই হাসে তো এই কাঁদে। কোহিনূর অস্বাভাবিক কিছু করছে দেখলেই আহিয়ান ইউটিউবে সার্চ দিয়ে দেখে প্রেগন্যান্সির সময় সময়ের এমন হয় কিনা। কোহিনূর হাসে আহিয়ানের এই কাজগুলো দেখে। আহিয়ান ল্যাপটপে কাজ করছিল, কোহিনূর রাগ করেছে বুঝতে পেরে কাছে এসে বসে হাতে জড়িয়ে নেয় কোহিনূরকে। আহিয়ান কোহিনূরের মুখের দিকে তাকিয়ে বলে, আরিয়ার আম্মু কি রাগ করেছে? রাগ করব না। আরিয়ার দুষ্টু আব্বু কেন আরিয়ার আম্মুকে আইসক্রিম খেতে দিল না? আরিয়া চলে আসুক, তারপর তিনজনে মিলে একটা আইসক্রিমের পুরো দোকান কিনে নিব। আরিয়া আর তার আম্মু মিলে সারাদিন আইসক্রিম খাবে। আইডিয়াটা কেমন? এটা মন্দ নয়, করাই যায়। আহিয়ান কোহিনূরের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কোহিনূর হাসে আহিয়ানের কথা শুনে, এই লোকটার উপরে রাগ করে থাকতেই পারে না। আরিয়াকে নিয়ে এটা ওটা বলে রাগ ভাঙিয়ে দেয় সব সময়। কোহিনূর ঘুমিয়েছিল, হঠাৎ মনে হলো পেটে প্রচণ্ড ব্যথা করছে। আহিয়ান মাত্রই ঘুমালো, ঘুম ভেঙে যাবে তাই প্রথমে ডাকেনি, কিন্তু যত সময় যাচ্ছে পেটের ব্যথা ততই বাড়ছে। এখন আর আহিয়ানকে না ডেকে পারল না। আহিয়ান কোহিনূরকে এমন করতে দেখে চিন্তিত হয়ে পড়েছে। কি হয়েছে কুহু? কষ্ট হচ্ছে তর? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। কোহিনূর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আহিয়ান সাথে সাথেই চিৎকার দিয়ে আনা আর নাফিজা বেগমকে ডেকে এনেছে। আনা এখানে এসেছিল কোহিনূরের ডেলিভারি ডেট এগিয়ে এসেছে বলেই। পাশের রুমে থাকায় আহিয়ানের ডাক শুনতে কোনো অসুবিধে হয়নি। কোহিনূরকে আনা আর মায়ের কাছে রেখে তাড়াতাড়ি গিয়ে গাড়ি বের করেছে আহিয়ান। এদিকে নাফিজা বেগম আল্লাহকে ডেকে যাচ্ছেন সমানে, কোহিনূরের যেন ক্ষতি না হয় এই জন্য। কোহিনূরকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আহিয়ান পায়চারি করে যাচ্ছে হসপিটালের করিডোরে।
মনে শান্তি পাচ্ছে না, আল্লাহকে ডাকছে, শুধু মনে মনে দোয়া করছে তার বউ বাচ্চা দুজনেই যেন ভালো থাকে। আনা বুঝতে পারছে আহিয়ানের চিন্তার কারণ, ভাইকে বারবার বলছে চিন্তা না করতে, সবকিছু ভালোই হবে। ইতিমধ্যেই বাড়ির সবাই এসে হসপিটালে উপস্থিত হয়েছে। হসপিটালের নার্স একটা সাদা তোয়ালেতে জড়িয়ে ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছে আহিয়ানের সামনে। বাচ্চার মুখ না দেখেই আহিয়ান বারবার নার্স মেয়েটাকে জিজ্ঞেস করছে বেবির আম্মু ঠিক আছে কিনা। কোহিনূরের সেন্স নেই আপাতত, তবে মা আর বাচ্চা দুজনেই পুরোপুরি সুস্থ। এটা শুনে এখন আহিয়ানের মনটা শান্ত হয়েছে কিছুটা। বাড়ির সবাই এসে একে একে কোলে নিচ্ছে ছোট্ট আরিয়াকে। আহিয়ান মেয়ের ছোট্ট হাতগুলো ছুঁয়ে দেয়। এ কেমন অনুভূতি হচ্ছে আহিয়ানের। প্রথম সন্তান পৃথিবীতে, আসলে মনে হয় সব বাবাদের মধ্যেই এমন অনুভূতি কাজ করে। আনোয়ার খান এসে ছেলের পাশে দাঁড়ান, কাঁধে হাত রেখে বলেন, তোমার মেয়েটা যেন ঠিক তোমার মতোই হয়। তাহলে হারে হারে বুঝতে পারবে বজ্জাত ছেলে মেয়ে হলে বাবা মায়ের কেমন লাগে। আমার মেয়ে আমার মতো হলে তোমার উপর দিয়ে বেশি প্যারা যাবে আব্বু। আমাকে বকাঝকা করবে না আমার মেয়েকে। বাচ্চার বাবা হয়েছ, এবার অন্তত ভালো হয়, এসব বেয়াদবি ছাড়ো। আমার মেয়ের জন্য আরেকটা খেলার সাথী নিয়ে আসি, তারপর ভালো হব। ছেলের কথার মানে বুঝতে পেরে আনোয়ার খান লজ্জা পেলেন, মনে হচ্ছে কথা না বাড়িয়ে চলে যান। ছেলে কেমন জানেন ভালো করেই, কিনা কি বলবে সবার সামনে পড়ে লজ্জায় পড়তে হবে। আনা ছোট্ট আরিয়াকে কোলে নিয়ে বসে আছে। বাড়ির সকলেই একে একে এসে কোহিনূরকে দেখে গেছে। এত মানুষের মাঝে থেকেও কোহিনূর শুধু আহিয়ানকে খুঁজে যাচ্ছে। বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে আহিয়ান আসছে কিনা। আনা বুঝতে পারছে কোহিনূর এমন করছে কেন। কি হয়েছে কোহিন, কোনো সমস্যা হলে আমাকে বলবি, নার্সকে ডেকে আনছি। তোমার ভাই কোথায় আনা আপু, একবারও আসলো না কেন? ভাইয়া মনে হয় আমাদের পুচকির জন্য গিফট আনতে গেছে। সব আদর এখন মেয়ের জন্য। তর হিংসে হচ্ছে নাকি রে কোহিন? একটু একটু হচ্ছে। কোহিনূর মজা করেই বলেছে কথাটা, আনাও এটা বুঝতে পেরেছে, দুজনেই হাসছে এই নিয়ে। আনা আর কোহিনূর কথা বলছিল তখনই আহিয়ান আসে। অবশেষে আহিয়ানের দেখা মিলল, হাতে একটা গিফটের প্যাকেট মনে হচ্ছে। কোহিনূর সেদিকেই তাকিয়ে আছে, প্যাকেটের ভিতরে কি আছে বুঝার চেষ্টা করছে। বাচ্চাকে কোহিনূরের পাশে রেখে আনা চলে যায়। আহিয়ান এগিয়ে এসে কোহিনূরের কপালে চুমু খায়, তারপর আরিয়ার ছোট্ট হাতটিতে চুমু খায়। আহিয়ানকে দেখে আরিয়া কি বুঝল কে জানে, নিজের ছোট হাতটি দিয়ে আহিয়ানের মুখে হাত বুলিয়ে দিচ্ছে। আহিয়ান কত শত অভিযোগ জানাচ্ছে মেয়েকে, আরিয়ার আম্মু পচা, আরিয়ার আব্বুকে আদর করতে দেয় না, এখন থেকে কোনো ভুল করলে দুজনে মিলে শাস্তি দিবে, এসবই বলছে আহিয়ান তার মেয়েকে। কোহিনূর তাকিয়ে দেখছে বাবা মেয়ের খুনসুটি। কোহিনূরকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, মা মেয়ে দুজনেই পুরোপুরি সুস্থ। কোহিনূর হেঁটেই যেতে পারবে, তবুও আহিয়ান কোলে করেই নিজের রুমে নিয়ে এসেছে তাকে। আরিয়াকে নিয়ে তার দাদু আর নানা টানাটানি করছেন, কে আগে নাতনিকে কোলে নিবে এই নিয়ে বুড়ো বয়সে ঝগড়া লেগেছে দুই ভাইয়ের মধ্যে। আহিয়ান এসব দেখে হাসছে, রুমে যাওয়ার আগে বলে গেছে, আমার মেয়ে যদি কান্নাকাটি করে তাহলে তোমাদের দুইজনকে বুড়ো বয়সে জেলে পাঠাবো। সময় প্রবহমান, সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না। এই যে দেখতে দেখতে আরও 2টি বছর পেরিয়ে গেল। আজকে খান বাড়িতে মেহমানদের আনাগোনা, আরিয়াকে দেখতে আহিয়ানদের সব আত্মীয়রা এসেছেন, সাথে আহিয়ানের বন্ধুরাও। আরিয়ার 2 বছর পূর্ণ হয়েছে, এই উপলক্ষে সবাইকে দাওয়াত করেছেন আনোয়ার খান। মিতু কোহিনূরের পাশে বসে আছে আরিয়াকে কোলে নিয়ে। কোহিনূরের কোলেও 3 মাসের একটা বাচ্চা। অয়ন আর মিতুর ছেলে ছোট্ট মাহিন বসে আছে কোহিনূরের কোলে। কোহিনূর আদর করে দিচ্ছে মাহিনকে, এটা দেখে আবার আরিয়া রাগ করছে, চোখ মুখ খামছে দিয়েছে মাহিনের। মেয়ে যে তার বাবার মতোই রাগী হয়েছে বুঝতে পারছে কোহিনূর। মিতু আর কোহিনূর দুজনেই হাসছে আরিয়ার কাণ্ড দেখে। মেহমানরা সবাই একে একে চলে গেছে। আরিয়া আর তার আম্মুর জন্য সবাই কত কত গিফট নিয়ে এসেছে। আরিয়া এসব দেখতেই ব্যস্ত। আশ একটা গিফটের প্যাকেট ধরেছিল, এটা দেখে আরিয়ার আগে আশের চুল টেনে ধরেছে। আশও কম যায় না, দুজনে একজন অন্যজনের চুল টানাটানি করছে। এই দুইজনের ঝগড়া মিটাতেই পুরো বাড়ির নাজেহাল অবস্থা। এদিকে আহিয়ান কোহিনূরকে ডেকে যাচ্ছে। মেয়েকে রেখে আসতেও পারছে না। আহিয়ানের আর ভালো লাগছে না, না পেরে সবার মাঝখানেই চলে এসেছে। আহিয়ানের মুখ দেখে মনে হচ্ছে সে রেগে আছে। নাফিজা বেগম ছেলের দিকে তাকিয়ে আছেন, হলো কি হঠাৎ করে। নাফিজা বেগম কিছু বলবেন তার আগেই আহিয়ান কোহিনূরকে টেনে সবার মাঝখান থেকে নিয়ে যায়। আনা আর উপস্থিত বাকিরা হা করে তাকিয়ে আছে সেদিকে। নাহিদ আনায়ার কানের কাছে এসে বলছে, তোমার ভাই দ্বিতীয় বাচ্চা আনার প্ল্যান করছে, বুঝতে পারছো না, বোকার মতো তাকিয়ে আছো যে। আনা হাসছে এটা শুনে, বাকিরাও হয়তো বুঝতে পেরেছে। সবাই মুচকি মুচকি হাসছে। আহিয়ান রুমে এসেই দরজা বন্ধ করে দিয়েছে।
কোহিনূরকে জড়িয়ে ধরে আছে। কোহিনূর আহিয়ানের মুখের দিকে তাকিয়ে বলে, আরিয়া কান্না করবে তো আমাকে না দেখলে, ছাড়ুন এখন পড়ে আসছি আমি। তুই আমাকে সামলে নে, আমি বাচ্চাকে সামলে নিব। কি হয়েছে আরিয়ার আব্বুর? আরিয়ার একা একা ভালো লাগছে না, তার জন্য একটা খেলার সাথী নিয়ে আসা দরকার। আরিয়া এটা বলেছে আপনাকে? একটু আগেই তো কানে কানে বলল আমাকে, আব্বু আমার জন্য একটা ভাই বোন নিয়ে আসো। কোহিনূর হাসছে আহিয়ানের কথা শুনে, যে মেয়ে কিনা এখনো ভালো করে কথা বলতে পারে না সে নাকি কানে কানে বলে দিয়েছে তার ভাই বোন লাগবে। আহিয়ানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে কোহিনূর। আজকে আহিয়ানকে বলতে ইচ্ছে করছে, পৃথিবীতে সবথেকে বেশি কোহিনূর আহিয়ানকেই ভালোবাসে। প্রতিবার তো আহিয়ানই বলে, আজকে না হয় কোহিনূরই বলল, ক্ষতি কি এতে? কোহিনূর মাথা তুলে তাকায় আহিয়ানের দিকে, নিজের হাতটা আহিয়ানের গালে রেখে বলে, ভালোবাসি আপনাকে আরিয়ার আব্বু। কোহিনূর ভেবেছিল আহিয়ান ঘুমিয়ে আছে, কিন্তু আহিয়ান স্পষ্টই শুনতে পেয়েছে কোহিনূরের কথা। হাত দিয়ে কোহিনূরের মাথাটা চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। মাথায় চুমু দিয়ে কোহিনূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ান নিজেও বলে, আমিও তোমাকে ভালোবাসি আরিয়ার আম্মু। আমি তোমার সাথে বুড়ো হতে চাই। শেষ পর্যন্ত থেকে যেও আমার সাথে, আমি তোমাকে যত্ন করে রেখে দিব আমার মনের মাঝে। আহিয়ানের এত সুন্দর কথাটা শুনে কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে, নিজেও শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। আহিয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়, দুজনেই পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সমাপ্ত।